সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1137তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ছেলে মোহাম্মদ নিজামুদ্দিনের জীবনের চরম ভয়ঙ্কর রকম ভালোবাসা মুখর পরীর সঙ্গে এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 9 বছর পর পরীর রাজ্য থেকে ফিরে আসে এক যুবক। এই গল্পটা খুলনার সুন্দরবন ঘেঁষে কোনো এক প্রত্যন্ত গ্রামের আজ থেকে বহু বৎসর আগের এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, এই গল্পটা এতটাই সত্য যে নিজাম ভাই ওই রাজ্য থেকে আসার পর তিনি অনেকগুলো প্রমাণ নিয়ে এসেছেন, ডকুমেন্ট নিয়ে এসেছেন। তিনি যে 9 বছর ধরে ওখানে ছিলেন তার অনেকগুলো প্রমাণ তিনি তার পরিবারের কাছে তুলে ধরেছে এবং সেই প্রমাণগুলো দেখে তার পরিবারও বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে সে আসলেই 9 বছর ধরে পরীর রাজ্যে ছিল। আমরা আজকে সেই গল্পটাই শুনবো যে নিজাম ভাই কি করে পরীর রাজ্যে গেল বা পরীরা কেনই বা তাকে নিয়ে গেল এবং ওখানে নিয়ে তার সাথে কি কি ঘটনা ঘটলো এবং সর্বশেষ সে কিভাবে ফিরে আসলো। আমি অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ছেলে নিজামুদ্দিনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে নিজাম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার পুপি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে, কোনো এক মায়াবী গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাষি এবং তার পাশাপাশি আমার বাবা সুন্দরবনের মধু আহরণ করে এবং সুন্দরবন থেকে বিভিন্ন জিনিসপত্র এনে, বিভিন্ন ধরনের কাঠ এটা ওইটা এনে আমার বাবা বাইরে বিক্রি করে। মাঝে মাঝে সুন্দরবনের ওই আপনার বিলের ধারে আমার বাবা, সুন্দরবনের নদীতে আমার বাবা মাছ ধরে। তার পাশাপাশি আমার বাবা আমাদের গ্রামে অনেক চাষাবাদও করে। আমাদের অনেক বড় একটা সংসার ছিল। এই বড় সংসারটা চালাতে গিয়ে আমার বাবাকে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে যেতে হয় এবং আমার বাবা যথেষ্ট পরিমাণের পারিশ্রমিক একজন লোক ছিল। শুধু তাই নয়, আমার আব্বা আমাদের এলাকাতে দেখতে শুনতে এতটাই সুদর্শন একজন পুরুষ ছিল যে আমাদের এলাকাতে যত মানুষ আছে তাদের মাঝে আমার আব্বাই দেখতে সবচেয়ে সুন্দর ছিল। যেমনই ছিল লম্বা তেমনই ফর্সা এবং আমার আব্বার শরীরের গঠন অনেক সুন্দর ছিল। ছোটোবেলা থেকে আমি বাবার সাথে বেড়ে উঠি। আমার আসলে শৈশবে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করা হয়নি, কারণ আমাদের এলাকার ওই টাইমটাতে তেমন কোনো স্কুল মাদ্রাসা তেমন কিছুই ছিল না। শুধু আমাদের এলাকাতে পণ্ডিত কাকা বলে একজন লোক আছে। ওই পণ্ডিত কাকা মাঝে মাঝে আমাদের এলাকার লোকজনকে পড়াতো এবং এছাড়া ওই বাল্য স্কুল ছাড়া আমাদের ওই গ্রামে আর কোনো স্কুল ছিল না। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে। তো যাই হোক, এরকম করে আমি তখন শৈশবে আস্তে আস্তে বাবার সাথে বড় হই। মোটামুটি যখন বড় হবার পরে আমার বাবা আর আমি একদিন সুন্দরবনে মধু আনতে যাই। একটা সময় ছিল ওই টাইমটাতে সুন্দরবনে প্রচুর পরিমাণের মধু আনা যেত। এখন হয়তো মধুর সাথে অনেক কিছু হয়, কিন্তু সেই সময় শুধুমাত্র মধুর জন্য মানুষ এর জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের ভিতরে ঢুকতো মধু আনার জন্য। একইভাবে আমি আর বাবা তখন একদিন মধু কাটার জন্য ভিতরে যাই। আমি তখন উপরে উঠি, আমার আব্বা তখন নিচে থাকে। আমি আমার জীবনে এই ঘটনা কোনোদিনও ভুলবো না। আমি উপরে মধু কাটতেছি, আব্বু নিচে আসছে এবং ওই মুহূর্তে হঠাৎ করে দেখা গেল যে আপনার বনের চারপাশটাতে কেমন করে জানি 2 দিক থেকে আমি একটা শব্দ পাচ্ছিলাম। শুধু শব্দই নয়, বনের চারপাশটাতে কেমন জানি একটু বাতাসের সাথে গাছপালাগুলো নড়াচড়া করছে, মনে হয় ভিতর থেকে কিছু একটা জিনিস আসতেছে। ওই মুহূর্তে আমি তখন বাবার দিকে তাকালাম। আমার কাছে যেটা মনে হলো যে 2 দিক থেকে 2টা বাঘ আক্রমণ করবে, এরকম একটা অবস্থা। কারণ 2 দিকের বনটা একেবারে ভেবে মানে 2টা মনে হয় 2টা জন্তু আমার আব্বুর দিকে দিয়ে আসতেছে। আব্বু তখন নিচে দাঁড়ায় আছে। এরই মাঝে উপরের দিকে আমি নিচে তাকায় দেখলাম যে হ্যাঁ, আমি যেটা ধারণা করেছি সেটাই সত্য। 2 দিক থেকে 2টা বাঘ আমার আব্বাকে অ্যাটাক করতেছে। তা আমার আব্বা যেহেতু সুন্দরবনে দীর্ঘ বছর ধরে মধু আহরণ করে, এই বাঘের সাথে এর আগেও আমার বাবার বহুবার দেখা হয়েছে এবং আব্বু এই নিয়ে কাজ করা। পরে আমি আব্বুরে জাস্ট বললাম উপর থেকে যে আব্বা, আপনার 2 দিকে 2টা বাঘ, এরকম করে বলছে। বলার পরে আমার আব্বা কী করলো, মানে আব্বু তো জানে বাঘ যেহেতু আসছে, আমার আব্বু তখন লাফ দিয়ে, মানে আমি যে গাছটাতে উঠেছি ওই গাছটাতে আব্বু লাফ দিয়ে গাছে উঠে যায়
এবং লাফ দিয়ে গাছে উঠে যাওয়ার পরে ওই গাছের যে ঢাল ছিল, ঢালটা আপনার মানে ভাগ্য খারাপ আর কি, আমার আব্বা যে ঢালটা ধরে ওই ঢালটা ওই সময় ভেঙে যায়, গাছের ঢালটা ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে আমার আব্বু তখন নিচে পড়ে যায়, এবং নিচে পড়ে যাওয়া মাত্র দুইটা বাঘ দুই থেকে এসে আমার আব্বাকে তেড়িয়ে মানে আমার চোখের সামনে আব্বুকে, আমার আব্বুর ঘাড়ে কামড় দিয়ে আমার সামনে থেকে আমার আব্বুকে নিয়ে চলে যাচ্ছিল। আমি উপর থেকে, গাছের উপর থেকে শুধু শো 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 করতেছিলাম এবং ঢাল ভেঙে মারতেছিলাম, কিন্তু বাঘ আমার দিকে একবারও ফিরে তাকালো না। আব্বু পড়া মাত্রই বাঘ থাপাস করে আমার আব্বার ঘাড়ের মধ্যে কামড় দিল এবং কুকুরের মতো চেঁচিয়ে আমার আব্বাকে বাঘ নিয়ে বনের ভিতরে ঢুকে গেল। উপর থেকে শুধু চোখের পানিগুলো ফেলা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। এই দৃশ্য একজন সন্তানের জন্য যে কতটা কষ্টকর, একজন সন্তান এই দৃশ্য যে কতটা কষ্ট করে সহ্য করে, আমার মনে হয় সেদিন আমি পৃথিবীতে মরে গিয়েছিলাম, আমার আবার পূর্ণ জন্ম হয়েছে। আমার বাবাকে যখন নিয়ে চলে যাচ্ছিল, আমি জীবনের ঝুঁকি নিয়ে মুহূর্তের মধ্যে তখন গাছ থেকে বেয়ে বেয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। একটা পর্যায়ে আমি গাছ থেকে লাফ দিলাম। আমার আব্বাকে যেদিকে নিয়ে গেছে আমি ওই পিছন থেকেই চিৎকার করে বাঘের পিছনে দৌড়াচ্ছিলাম, কিন্তু বাঘ আর আমার দিকে তাকালো না এবং বাঘ আমি গাছ থেকে নামতে নামতে অনেক আগেই চলে গেল। আমার চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আমরা কিন্তু একসাথে দল বেঁধে অনেকেই মধু হরণের জন্য মানে মধু আনার জন্য যাইতাম। অনেক লোকে আমরা যেতাম আমাদের গ্রামের। তো আমি যখন বাঘের পিছনে দৌড়াচ্ছিলাম, বাঘ বাঘ বলে দৌড়াচ্ছিলাম, আমার গ্রামের বাকি মানুষগুলো তখন আমার পিছনে দৌড়াতে থাকে এবং একটা পর্যায়ে আমরা দৌড়াতে দৌড়াতে অনেক দূর পর্যন্ত গিয়ে আমার বাবার শরীরের কিছু কাপড় পাই, কিছু মাংস পাই। এটা যে কতটা কষ্ট আসলে বলে বোঝানো যাবে না। আমি চিৎকার করে বনের মধ্যে অজ্ঞান হয়ে যাই যখন আব্বার শরীরের ছেঁড়া কাপড় পাই, মাংস পাই এবং সবাই আমাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনলে পরে যেটুকুন মাংস পাওয়া যায়, যেটুকু কাপড় পাওয়া যায়, ওইটুকু মাংস আর কাপড় দিয়ে আমার আব্বাকে দাফন করে দেওয়া হয়। এই গল্প শুধু আমার পরিবারের গল্প নয়, আমার এই গ্রামের প্রায় প্রতিটা পরিবারেরই এমন একটা হৃদয় বিদারক গল্প আছে। এই গ্রামের বেশিরভাগ মানুষগুলোকে সাপে মানে এই গ্রামের বেশিরভাগ মানুষগুলোই বাঘের কামড় খেয়ে মারা যায় বা বাঘের থাবায় পড়ে মারা যায়। আমাদের গ্রামে রোগের শোকে মানুষ অনেক কমই মরে, বেশিরভাগ মানুষে মারা যায় বাঘের হাতে। এবং বাঘ থেকে আমরা নিজেদেরকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারি না, কারণ হচ্ছে আমরা সুন্দরবনে ছিল আমাদের আয়ের একমাত্র উৎস। আমরা সকালে সূর্যমামা উঁকি দেওয়ার সাথে সাথে সুন্দরবনে ঝাঁপিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে, এবং সেই সুন্দরবন থেকে আমরা এটা ওইটা বের করে নিয়ে বিক্রি করি, যার জন্য বাঘের উপক্রম আমাদের উপরে সবসময় ছিল। তো এরকমভাবে কান্নাকাটি করি। তো গ্রামের সবাই আমার বোঝায়, তোর বাবা মারা গেছে, এখন আর কি করবি, কী বা করার আছে। যেহেতু আমার আব্বা কিন্তু অনেকে আমার আব্বাকে বলতো যে আপনি ওইদিকে যাইয়েন না। আমি একটা কথা বলি, আমাদের একজন গণক ছিল, গণক বলতে তিনি ওই যে বাঁদর দিয়ে গণনা করতো। উনি বাঁদর দিয়ে যতদিন গণনা করেছে, আমি জানি এটা ঠিক না, বলা ঠিক হবে না, এটা শিরিক হয়ে যাবে, তারপরও আমি জাস্ট বলতেছি গল্পের খাতিলে যে উনি আমার আব্বার হাত দেখে একদিন বলছিল যে আমার আব্বুর মৃত্যু বাঘের কামড়ে হবে, বলেছিল আমার আব্বুর মৃত্যু বাঘের কামড়েই হবে। তো এটা বলার পরে আমার দাদি তখন আব্বুকে খুব বলতো যে তুই বনের দিকে যাইস না, তোর বনে যাওয়ার প্রয়োজন নাই, যেহেতু ফকির বাবা বা দরবেশ যেহেতু বলছে যে তোর মৃত্যু বনে হবে, তা তুই বনের দিকে যাইস না, এটা আমার আব্বাকে বলতো। কিন্তু আমার আব্বা আমার দাদিকে হেসে বলতো এটা হচ্ছে ওই ফকিরের একটা ভণ্ডামি, কারণ এই গ্রামের বেশিরভাগ মানুষই বাঘের কামড় খেয়ে মারা যায়, বাঘের আক্রমণে বেশিরভাগ মানুষ মারা যায়। তো সে তো জানেই যে গ্রামের বেশিরভাগ যেহেতু বাঘের আক্রমণে মারা যায়, তাহলে আমিও সম্ভবত বাঘের আক্রমণে মারা যাব, এইটা ভেবেই সে বলছে। আসলে সে কোনো গণক না, সে কোনো কিছু গণনা করতে পারে না। এরকমভাবে আমার দাদিকে আমার আব্বা বুঝিয়ে দেয়। কিন্তু আমার দাদিকে বোঝানোর পরে আমার আব্বার এইভাবে মৃত্যুতে আমাদের গোটা পরিবারটা একদম ভেঙে যায়। আমরা সবাই কান্নাকাটি করি, ছোট দুইটা বোন আছে, বাবা মা দাদা দাদি, এত বড় একটা পরিবারের আমি তখন একা সামলাচ্ছিলাম। আমার মা আব্বু মারা যাওয়ার পর আমাকে বহু বছর বনে যেতে দেয় নাই, মানে বনে যেতে মানা করতো, যে বনে যাওয়ার প্রয়োজন নাই, বনে যেতে দিত না। কিন্তু বন ছাড়া তো আমাদের আয়ের আর কোনো রাস্তা খোলা নেই। ইনকাম করতে হলে পেটে দুমুঠো ভাত জোগাড় করার জন্য আমাদেরকে বনের পথে ছুটতেই হবে, এছাড়া আর কোনো কাজ নেই। এই জন্য দেখা যায় বাবা মা মানে মা এবং দাদা দাদির সবারই বাধা অতিক্রম করে আমি তখন আগের মতো একইভাবে বনে যেতাম, এবং বনে যেতাম, ওখান থেকে আমি মধু আনতাম, কাঠ আনতাম, এটা আনতাম, ওটা আনতাম। বনে অনেক কিছু ছিল যেগুলো এনে বিক্রি করে আমি পরিবার চালাতাম। এইভাবে আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি, এরকম একজন টাগরা জোয়ান আমি। ওই মুহূর্তে আমাদের গ্রামে অনেকেই একসাথে হচ্ছে আপনার সুন্দরবনে যেত মধু আনার জন্য, মধু সহ বিভিন্ন জিনিস আনতাম, আমরা সবাই একসাথেই যাইতাম। তো একদিন হলো কি, আমরা সবাই মিলে সুন্দরবনের ভিতরে ঢুকলাম মধুর জন্য।
ঢুকার পরে আমি একটা সাইডে মধু দেখলাম, ওইটা আমি আনার জন্য মানে মধু কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এরই মাঝে পিছন থেকে হঠাৎ করে বুঝতে পারলাম যে ওরা মানে আমাদের গ্রামের মানুষগুলো কী জানি একটা জিনিসকে পিটাচ্ছে, মানে সবাই মিলে জোরে জোরে অনেক শব্দ হচ্ছে। এবং শব্দ হওয়ার পরে আমি তখন ওই জায়গা থেকে দৌড়ে আসলাম যে ওরা প্রায় 3-4 জনের মতো আছে সবাই। তো এমনি যে একজন ছেলে পিটাইতে আছে আর বাকিরা সবাই পিছনে দাঁড়াই আছে। যে পিটাইতে আছে তারা যেয়ে দেখলাম যে একটা অনেক বড় আকারের সাপটারে মারতেছে। সাপটা ধরেন 2টা শিকড় আছে, গাছের শিকড়ের মধ্যে ঢুকে গেছে, ওই শিকড়ের উপরে মারতেছে। তো হয়তো একটা বাড়ি সাপের উপরে পড়তেছে, আরেকটা বাড়ি শিকড়ে পড়তেছে এরকমভাবে। বাট সে যদি এইভাবে মারতে থাকে সাপটা মারা যাবে, এরকমটা মনে হলো। এরই মাঝে আমাদের গ্রামেরই একজন তখন মানে কোমর থেকে যে পিটাইতে আছে সে এবং বাকি একজন কোমর থেকে আপনার চাকু নিছে, যে চাকু দিয়ে কেটে ফেলবে। তো আমি ওই সময় সাপটার দিকে তাকিয়ে দেখলাম কী ভাই জানেন, এই সাপটা না একটু অন্যরকম। মানে নর্মালি আমরা সুন্দরবনে ঘোরাফেরা করার সময় যে ধরনের সাপ দেখি, এই সাপটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম রকম একটা সাপ, ব্যতিক্রম ধর্মী একটা সাপ। এবং সাপটার মানে কেমন যিনি একটু অন্যরকম মনে হচ্ছিল আমার কাছে আর কি। এবং আমি ওই কাকারা তখন থামাইলাম যে কাকা থামেন, আর যে লাঠি দিয়ে পিটাইতে আছে ওরে ধরছি, যে রাখ আর পিটাইস না। ওর কাছ থেকে আমি তখন লাঠিটা নিয়ে নিছি এবং সাপটা তখন আস্তে আস্তে করে মাথাটা দিয়ে শিকড়ের ভিতরে ঢুকে যাচ্ছে। এবং ওরা সবাই আমার বলতে, স্যার তুই কি পাগল হয়ে গেলি, এত ভয়ঙ্কর আকারের একটা সাপ, এই সাপে কামড় দিলে তো মানুষ মারা যাবে। আমি তখন বললাম আমরা সাপের বাড়িতে এসে সাপের রাজ্যে এসে সাপ মারবো? ওরা বলতেছে কী বলিস তুই, সাপের রাজ্য মানে? আমি বলি হ্যাঁ, এই সুন্দর বনটাই তো হচ্ছে বিভিন্ন বন্য প্রাণীদের রাজ্য, আর আমরা ওদের রাজ্যে এসে ওদেরকে মারবো? দরকার নাই, সাপটা ছেড়ে দাও। ওরা বলে না না মেরে ফেলছে, আর 2-1টা বাড়ি দিলে মারা যাবে। আমি বলছি না দরকার নাই, মানে অলরেডি সাপটা কিন্তু শিকড়ের মধ্যেই, ওই শিকড়ের ভিতরে আদামরা হয়ে গেছে, মানে মোটামুটি মৃত্যুর দিকে অনেকটাই ঝুঁকে গেছে। আমি যখন বললাম যে আর মারতে হবে না, আর মাইরেন না, ওদেরকে আমি ওখান থেকে নিয়ে আসছি। এবং নিয়ে আসার পরে এই ঘটনাটা শেষ হয়ে গেল। এই ঘটনা শেষ হওয়ার পর আমি তখন চলে আসি সুন্দরবন থেকে বাইরে আসার পরে এরপরে যে ঘটনাটা ঘটে, এর কয়েকদিন পরে মানে 8-10 দিন পরেই যেই লোকটা মানে লাঠি দিয়ে যে লোকটা মানে যেই ছেলেটা হচ্ছে সাপটাকে মারছিল, ওই ছেলেটা ভীষণভাবে জ্বরে আক্রান্ত হয়। এবং জ্বরে আক্রান্ত হয় উনি এবং আরেকটা লোক, যে লোকটা আপনার চাকু হাতে নিয়েছিল সাপটাকে কেটে ফেলার জন্য, উনি এবং এই ছেলেটা দুজনেই জ্বরে আক্রান্ত হয়। আমাদের এলাকার মানুষরা মানে আমাদের গ্রামের মানুষগুলো কিন্তু খুব বেশি অসুস্থ হয় না। আপনি শুনলে অবাক হবেন, মানে খুলনা জেলা শহর ছাড়া আমাদেরই দিকে আর কোথাও কোনো ফার্মেসি ছিল না, মানে কোনো ফার্মেসি ছিল না। সবাই হচ্ছে ওই জেলা থেকে হচ্ছে ওষুধ আনতো যদি সিরিয়াসলি ওষুধের দরকার হতো। আর আমাদের এলাকার বেশিরভাগ মানুষরা এই গাছের ছাল বাকল বা বিভিন্ন গাছের ঔষধি গাছ খেয়ে তারা হচ্ছে ওষুধ থেকে মুক্তি পেত। তো এরপরে দেখা গেল যে ওই দুজন যে ছিল, দুজন তখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেল এবং জ্বরে শোকে ভুগতেছে, খুব খারাপ অবস্থা। এরই মাঝে তারই প্রায় 8-10 দিনের মাথায় এই জ্বরে আমরা তাদেরকে পরে মেডিকেলে ভর্তি করি, খুলনা মেডিকেলে ভর্তি করি। এবং মেডিকেলে ভর্তি করার কিছুদিন পরে তারা ওখানেই মারা যায়, ওই মেডিকেলেই মারা যায়, দুজনেই মারা যায়। আমি তখন অবাক হয়ে গেলাম যে 2জন ব্যক্তি এভাবে মারা গেল। এবং আমাদের এলাকাতে রোগে মানুষ খুব কমই মরে, এই জন্য 2জন মানুষ মারা যাওয়াতে আমরা সবাই অনেকটা নার্ভাস হয়ে গেলাম যে কীভাবে মারা গেল। তো আমরা ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলে যে পরিমাণের জ্বর দেখেছি, এই জ্বরে তো আসলে মারা যাওয়ার কথা না, এরপরেও মারা গেল, আল্লাহ হয়তো ভালো জানে যে কীভাবে মারা গেল। এই সুন্দরবনে সাপ পিটে 2জন মানুষ মারা গেল। এরপরে সুন্দরবনের ভিতরে ওই আগের মতো আবারও মানুষের যাতায়াত করা অনেকটাই বন্ধ হয়ে গেছে। তো আমার মা আমাকে বাধা দিত, বাধা দেওয়ার পরেও আমার 2টা বোনের ভাই বিয়ের বয়স হয়ে গেছে, মানে 2টা বোন মোটামুটি যুবতী, 2টা বোনকে বিয়ে দিতে হবে। এরই মাঝে আমার পারিবারিক অবস্থাটা এরকম, তো আমি তো আর ওই মানে ভাগের বই আর সাপের বই করে ঘরে বসে থাকতে পারবো না। আমি তখন ওই সুন্দরবনে যাইতাম, ওরা কিন্তু আর যাইতো না। মানে আমাদের গ্রামে অনেকেই আছে, ওরা সুন্দরবনে যাওয়া বন্ধ করে দেয়। মানে ঘটনাটা এরকমই ঘটে, ধরুন সুন্দরবনে কাউকে ভাগে নিয়ে গেছে বা কেউ মারা গেছে, তাইলে হয়তো কয়েকদিন ধরে ওরা কেউ যায় না এরকম। পরে আমি একাই যাইতাম এবং প্রচুর মধু পাইতাম। এমন করতে করতে একদিন সুন্দরবনের ভিতরে হঠাৎ করে আমার একটা নতুন লোকের সাথে দেখা হয়। তিনি একটু ভিন্ন রকমের পোশাক আশাক পরে আছে, এমন তাকে দেখে আমার খুব একটা ভালোও লাগে। আমি ওনার কাছে যাই, সালাম দিয়ে পরে আমি বললাম যে আমার বাবার বয়সী যেহেতু, আমি কাকা করে ডাকলাম। আমি বললাম কাকা আপনারা তো কোনোদিন দেখি নাই, আপনি সুন্দরবনের মধ্যে আপনাদের গ্রাম কোনটাই? তা আমাকে একটা গ্রামের নাম বলে, এবং এইটা আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রাম। আমি তখন বললাম যে ওইটা আপনাদের গ্রাম, আপনি ওই গ্রাম থেকে এখানে মধু নেওয়ার জন্য আসেন? বলে হ্যাঁ, আমি ওই গ্রাম থেকে এখানে মধু নিতে আসি। তাই আমি বললাম যে আপনারা তো আগে কোনো দিন দেখি নাই। পরে বলে আমি ওই সাইডটাতে মধু নেই, মানে আরেকটা সাইড আছে সুন্দরবনে মধু নেওয়ার জন্য 10-15টা সাইড আছে আমাদের দিকেই, তো আমরা একটা সাইডে নিই, অন্য লোকেরা হয়তো আরেক সাইডে নেয়। পরে আমি বলি আপনি ওই সাইড থেকে আজকে এই সাইডে যে বলো ওই সাইডে মধু পাই না, এই জন্য এই সাইডে আসছি।
এবং মধু কাটার জন্য তার হাতে সব কিছু আছে। পরে আমি আর উনি অনেক মানে সারাদিন ধরে মধু কাটলাম। বিকেল গড়িয়ে গেছে, আমি তখন বেরিয়ে যাব বন থেকে। পরে আমি বললাম যে কাকা আমি চলে যাই, আপনার সাথে তো সারাদিন মধু কাটলাম, ভালোই লাগলো। পরে আমার বলে তোমার নাম কি? আমি বললাম আমার নাম নিজামুদ্দিন। পরে আমি বললাম কাকা আপনার নাম? বলে আমার নাম লোকমান। আমি বললাম ও আচ্ছা। তো আমি বললাম যে কাকা এই বলে তুমি যে, উনি আমাকে বলে তুমি যে একা একা এখানে মধু কাটতে আসো, তোমার ভয় লাগে না? আমি বললাম না, ভয় লাগবে কেন, আমাদের গ্রামের মানুষরা আগে আসতো, কিছুদিন আগে একজনকে মানে 2জন মারা গেছে, এরকমভাবে এখন আর কেউ আসে না, সবাই অনেক ভয় পায়। পরে আমাকে বলে সবাই যদি ভয় পায় তাহলে তুমি ভয় পাও না কেন? আমি বললাম যে না আমি ভয় পাই না, তার বড় কারণ হচ্ছে যে আমি তো আমার গরিবের সংসার, আমার সংসার চালাইতে সুন্দরবনে আসাই লাগবে, ভয়কে জয় করে আমি সুন্দরবনে মধু কাটতে আসি। পরে উনি হেসে হেসে বলে বাহ ভালো, সমস্যা নাই, এখন থেকে আমি তোমার সাথে আসবো, তুমি আর আমি একসাথেই মধু কাটবো। তাই আমি বলি ঠিক আছে, তাহলে আপনি এই সময় এই জায়গায় চলে এসেন, আপনি আর আমি একসাথে মধু কাটবো। পরে উনাকে আমি যে সময়টা দিয়েছিলাম ওই সময় উনি ওখানে আসতো, এবং আসলে পরে আমিও যেতাম, গিয়ে আমরা দুজনেই তখন মধু কাটতাম। এইভাবে 8 দিন 10 দিন মধু কাটি, এবং 8-10 দিন পরে তিনি একদিন হঠাৎ করে আমাকে বলে যে নিজাম, আগামী দিন আমার বাড়িতে তোমার দাওয়াত। তো লোকটাকে আমার কাছে একটু ব্যতিক্রম মনে হতো, মানে আমরা যেরকম স্বাভাবিক মানুষের মতো চলাফেরা কথাবার্তা বা অনেক কিছু স্বাভাবিক ছিল, ওনার অনেক কিছুই অস্বাভাবিক ছিল। আমি অস্বাভাবিকের কয়েকটা জিনিস বলি, নাহলে আপনারা বুঝবেন না। অনেক সময় উনি বলতো যে এই নিজাম গাছে উঠে যায়, চলো বাঘ আসবে। আমি বললাম যে আপনি কীভাবে জানেন? পরে আমরা গাছে উঠে দেখতাম যে ঠিকই 2টা বাঘ বা 3টা বাঘ এসে ঘোরাফেরা করতেছে নিচে, এরকম দেখতাম। তা এখন উনি এটা কীভাবে জানতো? আবার অনেক সময় দেখা যেত এরকমও হইতো যে উনি আমাকে বলতো যে আজকে এদিকে আমরা মানে কাটবো না, মধু কাটবো না, এদিকে বাঘ আসবে। বা অনেক সময় মধুর ঝাঁক দেখে উনি বলে দিতে পারতো যে এটার মধ্যে এখনও মধু হয়নি। মানে অনেক এক্সপিরিয়েন্স আর কি এই বন সম্বন্ধে। তা আমি ভাবতাম যে হয়তো উনি অনেকদিন ধরে এখানে আছে, অনেকদিন ধরে কাজ করে, সেই জন্য হয়তো ওনার অভিজ্ঞতা অনেক বেশি। তো আমি এইটুকুনি বা এইটাই আমি মনে করি যে হয়তো এই জন্য উনি এরকম করে বলে। পরে আমাকে বলে যে আগামী দিন আমার বাসায় তোমার দাওয়াত। তো এটা যখন আমার বললো যে আগামী দিন ওনার বাসা আমার দাওয়াত, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো। তো আপনার বাড়িতে আমি চিনি না, বলো সকাল সকাল চলে আইসো, সকালবেলা মধু কাটবা না, এখানে আইসো, আমি তোমার এখান থেকে নিয়ে যাবো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা না। এরপরের দিন আমি ওনার বাড়িতে আসছি, মানে ওইখানে আসছি, আসার পরে উনি আমাকে সাথে করে ওনার বাড়িতে নিয়ে যাবে। এখন ভাই উনি যে ওনার বাড়িতে আমাকে নিয়ে যাচ্ছে, মানে একেবারে বনের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। তো যেগুলোর মধ্যে আমরা সচরাচর যাই না, দিনের বেলা যাই না, কারণ ওইগুলোতে বাঘের আক্রমণ বেশি থাকে, বাঘ ওইদিকে বেশি বাঘের উপস্থিতি থাকে। পরে আমি বললাম যে আমরা এতটা ভিতরে কেন যাব, এতটা ভিতরে যেহেতু আমার ভয় লাগতেছে, আমরা এতটা ভিতরে যাব না। উনি আমাকে বলে না 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 সমস্যা নাই, তুমি ভয় পাইও না, কিছু হবে না, চলো আসো। আমাকে তখন এরকম করতে করতে মানে ওই গ্রামটাতে আমি এর আগে আর কখনোই যাই নাই, এই প্রথমেই গ্রামটাতে গিয়েছিলাম। এবং গ্রামের পাশেই হচ্ছে একটা ঘর আছে, ওই ঘরে উনি আমাকে নিয়ে গেল। ঘরের মধ্যে ঢুকলাম, আপনি বিশ্বাস করেন ঘরটা ছিল ভাঙা, এবং ঘরটা ভাঙা ছিল, বাট এই ঘরের মধ্যে ঢোকার পরে আমি অবাক হয়ে গেলাম যে আমার জন্য যেসব খাবার দাবার ম্যানেজ করা হলো বা যেসব খাবার দাবার আছে, মানে পুরো রাজকীয় লেভেলের খাওয়া দাওয়া, মানে এরকম খাওয়া দাওয়া আমি আমার জীবনেও দেখি নাই। কিরে ভাই, এত দামি দামি খাবার এবং এত সুস্বাদু খাবার। পরে আমি বললাম যে কাকা এত খাবার দাবার? পরে বলে হ্যাঁ বাবা খাও। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমি তখন খাবারটা খাইলাম, মানে খাবার খাচ্ছি, আমিও খাচ্ছি, উনিও খাচ্ছি, আমরা দুজনেই বসে খাচ্ছি। বাট তিনি মানুষের তুলনায় অনেক বেশি খায়, মানে ওনার খাবার দাবার দেখে আমি মনে হয়েছে যেমন মনে হয় কোনো মানুষে খাইতেছে, মনে যেন জিনিয়ে খাইতেছে, এমন একটা অবস্থা। খাওয়া দাওয়া করলাম, করে আমি বললাম যে কাকা এদিকে তো আমি আর কখনো আসি নাই। পরে বলে এদিকে খুব বেশি একটা আসা ঠিক হবে না, এদিকের মানুষ বেশি একটা ভালো না। তো আমি বললাম না কাকা। পরে ওনার মেয়ের সাথে পরিচয় করে দিল, মেয়ের নাম বললো, আমার মেয়ের নাম নার্গিস। পরে আমি সালাম দিলাম, উনি আমার সাথে খুব সুন্দর করে সালামের উত্তর নিল। দেন ওনার সাথে মানে নার্গিসের সাথে কথাবার্তা বললাম, কথাবার্তা শেষ করে আমি বললাম যে কাকা তাইলে আমি যাই। পরে উনি আমার বিদায় করে দিলাম, আমি তখন চলে আসলাম। কিন্তু এরপরে মানে ওই যে দেখো ওনার মেয়েরা আমি দেখছি ভাই, ওনার মেয়েরা আমার এত ভালো লাগছে। মানে এই দিন রাতে আমি ওনার মেয়ের স্বপ্নে দেখি, মানে ওনার বাড়িতে যেদিন দাওয়াত খাই ওই দিন রাতের বেলায় আমি ওনার মেয়েকে স্বপ্নে দেখি, এবং গভীরভাবে স্বপ্ন দেখি যে মেয়েটা আমার সাথে একটা গাছের ধারে বসে আছে এবং খুব সুন্দর করে সাজুগুজু করে আসছে। মানে আমার ভিতরে খুব ভালো লাগতেছে যে এরকম একটা স্বপ্ন দেখতাম। তো এরপর ওনার সাথে যখনই মধু কাটতাম এবং উনি এসে আমার সাথে কথা বলতো, আমি জিজ্ঞেস করতাম যে নার্গিস কেমন আছে। ওনার আবার ওয়াইফ নেই, ওয়াইফ মারা গেছে, ওনার একটাই মেয়ে আছে, এই মেয়েকে নিয়ে উনি থাকে। এরকম করে সময়গুলো কাটতেছে, দিনগুলো কাটতেছে, রাতগুলো কাটতেছে, মানে মোটামুটি দুজনের মাঝে একটা ভালো মধুর একটা ভালো একটা সম্পর্ক হয়। এমন করে সম্পর্কটা যেতে যেতে একটা পরে যে আমার গ্রামের যে মানুষগুলো তারা আবারও নতুন করে মানে বনে মধু কাটার জন্য যাইতো। তো আমার সাথে যখন মানুষ থাকতো তখন আমি ওনাকে দেখতাম না, মানে লোকমান কাকারে দেখতাম না। যখন ধরেন আমার আশেপাশে মানুষ কম আছে,
ওই মুহূর্তে আমি দেখতাম যে হঠাৎ করে কোত্থেকে জানি লোকমান কাকা চলে আসে, মানে মনে হয় জিনের মতো উনি চলে আসে হঠাৎ করে আমার কাছে আসে, এসে আমার সাথে কথাবার্তা বলে, কী অবস্থা নিজাম, ভালো, মধু কাটতেছে, এমনি এমনি কথা বলে। আবার মানুষ যখন জন আসে উনি আবার আমার কাছ থেকে চলে যায়। মানে আমার কিন্তু প্রথমটা এটা অতটা খারাপ লাগে না বা অতটা সন্দেহ হয়নি। এইভাবে কয়েকদিন থাকার পরে মানে হঠাৎ করে উনি একটা সময় আসা বন্ধ করে দেয়, মানে উনি আর আসে না। তো 2-3 দিন হয়ে গেল উনি আর আসে না। তো 2-3 দিন যখন হয়ে গেল উনি আর আসে না, আমি চিন্তা করলাম কী ব্যাপার, উনি আসে না কেন। এবং একদিন আমি গিয়ে আর দুপুরবেলা পর্যন্ত মধু কাটলাম, কাইটা আমাদের এলাকার এক লোকের কাছে মধুটা দিয়ে দিলাম, যেটা আমার বাড়িতে নিয়ে যান, আমি একটু ওনার বাড়ির দিকে যাব, উনি কেন আসতেছে না। এইরকম করতে 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 ওনার বাড়ির কাছাকাছি যাব, ওই মুহূর্তে দেখি যে ওনার মেয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, মানে অলৌকিকভাবে দাঁড়ায় আছে। পরে আমি বললাম যে নার্গিস, তুমি এখানে ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম ভালো। তোমার আব্বা কই? বলে আমার আব্বা তো বাড়িতে নেই। আমি বললাম যে বাড়িতে নেই মানে কোথায় গেছে? বলে আব্বা কই জানি গেছে, আসেন বাড়ির দিকে আসেন। পরে আমাকে বাড়ির দিকে নিয়ে গেল এবং আমাকে তখন বাড়ির মধ্যে ঢুকাইলো। আমি তখন ঘরে ঢুকলাম, ঢুকে আমি বললাম তোমার আব্বার কী হয়েছে? তোমার আব্বা বেশ কয়েকদিন ধরে মধু কাটতে যায় না, তোমার আব্বার সাথে আমার দেখা হয় না, আমি তোমার আব্বাকে দেখতে আসছিলাম। পরে আমাকে বলে আব্বু তো অসুস্থ, আব্বু শারীরিক অবস্থা ভালো না, এই জন্য আব্বু মধু কাটতে যায় না। আব্বু আপনার কথা সবসময় বলে। তো এই দিন আমি ওর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি এবং আমি মনে মনে বলি ওর বাবা যাতে না আসে, ওর বাবা না আসলে আমার জন্য ভালো। এরকম করতে করতে ওনার সাথে আমার মোটামুটি একটা ভালো, একটা মধুর, একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়, মানে ওনার মেয়ের সাথে। মোটামুটি মেয়েটার আমি খুব ভালোবেসে ফেলি, মানে আমার কথা হলো মানে এক দেখায় এই মেয়েটাকে আমার ভালো লেগে গেছে, মানে ভালোবেসে ফেলছি আর কি। তো যাই হোক, আমি কিন্তু প্রতিদিনে তারা স্বপ্নে দেখতাম। এটা কিভাবে দেখতাম বা কিভাবে হতো এটা আমি বুঝি না। আমি প্রতি রাতের বেলায় এই নার্গিসকে স্বপ্নে দেখতাম। ও স্বপ্নে আমার কাছে আসতো, আমার সাথে কথা বলতো, আমার পাশে বসতো, আমার সাথে অনেক খুনসুটি করতো। মানে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে এটা না আমার মাথায় আসতেছে না যে এটা কিভাবে সম্ভব। ও আমার কাছে আসে, আমার সাথে বসে, মানে স্বপ্নের মধ্যে আমার সাথে কথা বলে, এরকম করে দিন রাতগুলো কাটতেছে। এমন করতে করতে একটা পর্যায়ে আমি আবারও মধু কাটতে যেতাম, ওই লোকমান কাকা এবার মাঝে মাঝে আসতো। আস্তে আস্তে আমি কিন্তু ওনার বাইরের ওইদিকে যাইতাম না, কারণ এটা মোটামুটি বেশ দূরে ছিল, তো ভালো লাগলো। একদিন দুপুরবেলা ওনার সাথে আমি গাছের নিচে বসে আছি, বসে বসে কথা বলতেছি। কথা বলতে বলতে উনি ওনার মেয়ের বিয়ের বিষয় নিয়ে কথা উঠাইছে, মানে ওনার মেয়ের বিয়ে দেবে এটা ওইটা। তো উনি আমাকে বললো ওদের গ্রামের ভিতরের এক লোক, মানে যে লোকের সাথে তার ওয়াইফের অনেক ঝামেলা ছিল, এবং ওই লোকটা নাকি ওই লোকের ছেলে নাকি তার মেয়েকে বিয়ে করতে চায়। পরে আমারে বলে উনি আমার মেয়ের বিয়ে করতে চায়, এখন আমি আমার মেয়ের ওনার কাছে বিয়ে দেবো না, উনি মানুষ হিসাবে ভালো না, খুব খারাপ। তো এখন আমি চাচ্ছিলাম কি যে আমার মেয়েটাকে আমি দূরে কোথাও বিয়ে দিব, এবং দূরে কোথাও বিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। মানে উনি কি ধর্মীয় কাজে না কী কাজে জানি চলে যাবে, বলে আমি ধর্মীয় কাজে চলে যাব, কোনো একটা জায়গায় যদি আমার মেয়েটার বিয়ে দিয়ে যেতে পারি তাহলে আমার জন্য ভালো হয়, উনি এটা বলে। তো এরকম করে আমারে বলে যে তোমার কাছে কি কোনো এরকম ভালো পাত্র আছে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার মতো? এমনিই বলতেছে। আমি মনে মনে তখন বলতেছি যে আমি আমার নামটাই বলে ফেলি। পরে আবার ভাবি যে এখনই যদি বলে ফেলি তাহলে উনি আবার কি মনে করে, রাগ করে কিনা এটা ওইটা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কাকা, আমি আপনার কালকে জানাবো। বলা আচ্ছা ঠিক আছে জানাইও আমারে। এই বলে তখন উনি ওনার মতো আমি আমার মতো চলে আসি বাড়িতে। এখন বাড়িতে আসার পরে ওই দিন রাতের বেলায় আমি নার্গিসটা আবারও স্বপ্নে দেখি। দেখেন কি অবাক বিষয় যে ও আমার এসে স্বপ্নে বলতেছে যে তুমি আমার আব্বাকে বললা না কেন যে তুমি আমাকে বিয়ে করবা। এরকম করে স্বপ্নে এসে আমার সাথে কথা বলে যে কেন তুমি আব্বুকে বললা না যে তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে বিয়ে করতে চাও, তুমি আমাকে বিয়ে করবা, এইটা আব্বুকে তুমি কেন বললা না, তুমি কেন লুকিয়ে রাখলা। মানে আমি জাস্ট অবাক হয়ে যাই যে স্বপ্নে এসে কীভাবে একটা মানুষ এভাবে মানে নর্মালি কথা বলে যায় আমার সাথে, খুবই ভালো কথা বলে যায় যে তুমি কেন বললা না আমার আব্বুর কাছে। তো ও চলে গেছে, মানে স্বপ্ন ভেঙে গেল। দেন সকালবেলা আমি আবারও মধু কাটতে গেছি। পরে কাকার সাথে দেখা হওয়ার পরে আমি ওই দিনও দুপুরবেলা বৈশা, ওই দিন কিন্তু উনি আর কথাটা উঠাই নাই, আমি নিজেই উঠালাম। বললাম কাকা এমন এমন ঘটনা আপনি কি শুনছেন যে আপনার মেয়ের জন্য ছেলে পাইছেন? বলে যে না ছেলে তো পাই নাই, তুমি না বললা খোঁজ দিবা। আমি বললাম কাকা খোঁজ একটা দিতে পারি, কিন্তু আমার তো বাবা নাই, আপনি তো আমার পরিবার সম্বন্ধে জান। ওই সময় আমার দাদাও কিন্তু মারা গেছে, আমার দাদিও মারা গেছে, আমার আম্মা আছে পরিবারে, আমি আছি, আর আমার ছোটো 2টা বোন আছে। ছোটো 2টা বোনে বড় বোনটার বিয়ের কথাবার্তা চলতেছে, মোটামুটি বড় বোনটাকে বিয়ে দিয়ে দিব এই অবস্থার মধ্যেই। পরে আমি বললাম কাকা এমন এমন ঘটনা কি বলবো, এখন আমার তো কোনো গার্ডিয়ান নাই, যদি গার্ডিয়ান থাকতো আমি না হয় আপনাকে গার্ডিয়ানের মাধ্যমে জানাইতাম, যেহেতু কোনো গার্ডিয়ান নাই এবং আপনি যেহেতু আমার বন্ধুর মতো আমার সাথে চলাফেরা করেন বা আমার সাথে মিশেন, তাহলে আমি আপনাকে বিষয়টা জানাই। তো উনি আমাকে বলো না। আমি বললাম যে আপনার মেয়ে নার্গিসটা আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে, আমি তো গরিব মানুষ, মাঠে ঘাটে থাকি এবং বনে মধু কাটি, আপনি যদি আপনার মেয়েরা আমার কাছে বিয়ে দেন তাহলে আমি আপনার মেয়ের অনেক সুখে রাখবো, এমনিই বলতেছি।
ওই তখন আমার দিকে তাকে একটা হাসি দিল, হাসি দিয়ে আমার বলে, তোমার কাছে কি মনে হয় আমি কিছুই জানি না? আমি সবই জানি। তুমি যেমন আমার মেয়েরা পছন্দ করো, আমার মেয়েও কিন্তু তোমার অনেক পছন্দ করে, কিন্তু বাবা এখানে একটা শর্ত আছে, আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দেবো, একটা শর্ত আছে। আমি তখন ওনাকে বললাম যে আপনার মেয়েকে বিয়ে করার জন্য আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি, আপনি যেই শর্তের কথা বলবেন আমি সেটাই শুনবো, আমি ওকে পছন্দ করে আমাকে বিয়ে করতে চাই। পর বলা, আচ্ছা ঠিক আছে, তুমি যদি মানো তাহলে ভালো। মানো হচ্ছে এইটা যে তুমি আমার মেয়েকে গোপনে বিয়ে করতে হবে, পারিবারিকভাবে অনুষ্ঠান করে তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবা না। আমি বললাম কেন? বলে পারবা না এই কারণে যে আমার গ্রামে আমার মেয়েটার বিয়ে, মোটামুটি যারা আমার মেয়েকে বিয়ে করতে চায় এরা ঝামেলা করবে, এবং এরা খুবই প্রভাবশালী, এরা অনেক নামি দামি মানুষ, এরা খুব ঝামেলা করবে, এরা সহজেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবে না বা বিয়ে হইতে দিবে না। তো এই জন্য আমি চাইতেছি কি যে তুমি আমার মেয়েটারে গোপনে বিয়ে করে নিয়ে যাও, এবং বিয়ের পর তোমার আর এখানে আসার প্রয়োজন নাই, আমি তোমার বাড়িতে মাঝে মাঝে যাব, প্রয়োজন হলে আমি যাব, কিন্তু তুমি আর আমার এবার এখানে আইসো না, কারণ ওরা জোর করে হলে আমার মেয়েটারে নিয়ে যাবে। তো নার্গিস দেখতে অপরূপা সুন্দরী ছিল। আমি তখন চিন্তা করলাম হতেই পারে এক গ্রামের হয়তো মেয়েটারে কেউ বিয়ে করে রাখতে চায়, এই জন্য হয়তো মানে না। তো এটা তো আজ থেকে ভাই আপনার প্রায় 80 দশকের কথা আমি বলতেছি। তো ওই সময় তো এত পরিমাণে ডিজিটাল ছিল না, এত ইন্টারনেট, এত ফেসবুক, এত মোবাইল বা এত মানুষে এত ভালো সম্পর্ক ছিল না। আর এখন তো আমাদের সুন্দরবনের আশেপাশে প্রচুর ঘরবাড়ি হয়ে গেছে। ওই মুহূর্তে ঘরবাড়িও ছিল খুব কম, মানুষের সম্পর্ক ছিল অনেক কম। একটা পর্যায়ে পরে আমি বললাম যে কাকা ঠিক আছে। তো উনি বলে ঠিক আছে, আমি তাহলে কালকে আমার মেয়েরে নিয়ে আসবো, তুমি আমার মেয়ের সাথে করে নিয়ে যাবা। আমি বললাম তো আপনি যাবেন না? পরে বলেন না, আমি মেয়ের সাথে গেলে বিষয়টা খারাপ দেখা যায়, তুমি বলবা যে তুমি মেয়েরে পছন্দ করে তুমি মেয়েরে ভাগায় নিয়ে আসছো বা পালিয়ে বিয়ে করবা, এটা বলবা। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেন সেটাই হবে। এই কথা বলে কাকাকে তখন আমি গ্রিন সিগন্যাল দিলাম, এবং এরপরের দিন উনি ওনার মেয়েরে নিয়ে আসবে। আমি বাড়ির মধ্যে আগে টুকিটাকি, আমার 2 বোন আছে, ছোটো 2 বোন, 2 বোনের মোটামুটি জানাইলাম যে এমন ঘটনা, আমি একজনের পছন্দ করে হয়তো কালকে ও বাড়িতে আসতে পারে, ঘর দুয়ারগুলো একটু ঠিকঠাক করে রাখিস। সকালবেলা গেছি, কাকা ঠিকই তার মেয়ে নার্গিসকে নিয়ে ওই বনে আসছে, এবং আসার পরে আমি তো ওই নার্গিসকে দেখে অনেকটা অবাক হয়ে গেলাম যে এরকমভাবে একদম উনি মোটামুটি সাজাটা যে নিয়ে আসছে। আইনা ওনার এটার মধ্যে থলির মধ্যে কিছু গয়না ছিল, আপনার স্বর্ণের, এগুলো আমার কাছে দিয়া বলে যে তুমি নিয়ে যাও, এবং নিয়ে গিয়া তুমি ওর নিয়ে ভালো থাকো, ও তোমার পছন্দ করে তোমার সাথেও ভালো থাকবে। তো এর মধ্যেও বোরকা পরা, তো বোরকা পরিত অবস্থা আমি তখন ওরা বনের ভিতর থেকে বের করে বাড়িতে নিয়ে আসি। এবং বাড়িতে আনার পরে হঠাৎ করে অনেকেই জানাজানি হয়ে গেছে যে নিজাম বিয়ে করছে, এবং এই নিজাম আমাকে দেখার জন্য তখন অনেক জায়গা থেকে লোকজন আসতেছে যে নিজাম বিয়ে করছে, নিজামের বউ আসছে, অনেক কথাবার্তা হইতে আছে। অনেকেই তখন ওরে দেখতে আসে, এবং যারাই ওরে দেখতে আসে তারা প্রত্যেকেই দেখে অবাক হয়ে যায় যে ও মানুষের চেয়েও মনে হয় আরও বেশি সুন্দর, এত রূপবতী। পরে ওর সাথে সেদিন আমার পরিবারে মানুষ, পরে আমার পাশের ঘরের এক দাদা, উনি কাজে নিয়ে আসে, এবং ওইভাবে যেভাবে ছোটোখাটোভাবে অনুষ্ঠানের মাধ্যমে তখন আর আমার বিয়ে হয়। তো আমি আমার গ্রামবাসীর কাছে একটা কথাই বলছি যে আমি ওরা পছন্দ করি, বিন গ্রামে ওর বাড়ি, আমি ওখান থেকে ওকে পালাইয়ে নিয়ে আসছি, ওরে বিয়ে করবো আমি এই জন্য। তো আমার আম্মা তখন আর কিছু একটা ঝামেলা করলো না, যেহেতু আমি পরিবারের একমাত্র উপার্জনকারী, আমার ইনকামের উপরে গোটা পরিবার চলে, এই জন্য আম্মু আর কোনো কথা উঠাইলো না। এবং না উঠিয়ে আম্মু তখন বললো আচ্ছা ঠিক আছে, ছেলে যেহেতু বিয়ে করে নিয়ে আসছে তাহলে এখানে আর কোনো কথা থাকতে পারে না। পরে এই জায়গায় আমার নার্গিসের সাথে তখন বিয়েটা সম্পূর্ণ হয়, এবং বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে নার্গিস তখন আমার ঘরে আসে, এবং আমি তখন ওই আগের মতো করে এইভাবে মধু কাটতেছি। তো নার্গিসের কাছে আমাকে বিয়ে দেওয়ার পরে নার্গিসের বাবার এই এলাকাতে নাই, উনি এখান থেকে চলে গেছে। নার্গিস আমাকে বাসর করে এটা বললো যে আমার আব্বু এখানে আর থাকবে না, আমার আব্বু চলে যাবে, আমার আব্বু এখানে থাকলে আমার আব্বুর সাথে ওদের গ্রামবাসীর অনেক ঝামেলা, আব্বু ওই গ্রামে থাকবে না, আব্বু কোনোভাবে আমাকে দিয়ে দিছে, আমাকে দিয়ে আব্বু চলে গেছে, আব্বুর এই গ্রামে কখনোই আসবে না, বা আমাদের এখানে হয়তো মাঝে মাঝে আমার শ্বশুরবাড়িতে আসতে পারে, কিন্তু ওখানে আর যাবে না। তো আমার বাবা আমাকে মা তারপর আত্মীয় স্বজন অনেকেই বলে কোথায় বিয়ে করছে, কোন জায়গায় বিয়ে করছস, কোন গ্রামে বিয়ে করছস, আমি কোনো কিছুই বলতাম না। ও আমাকে একটা কথা বলতো যে তুমি আমার ঠিকানা কখনো কারো কাছে দিও না। আমি তখন কারো কাছে ঠিকানা দিতাম না, যে আমি কাউকে ঠিকানা বলতাম না। এরকম করে প্রায় 15-20 দিন পরে তখনই নার্গিসের বাবা আমাদের বাড়িতে আসে, এবং আমাদের বাড়িতে আসলে পরে আমার আম্মা তখন অনেক খাবার দাবার দেয় নার্গিসের আব্বাকে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে উনি অনেক খাবার দাবার খায়, এত খাবার দাবার খায়। আমি তো ওনার সাথে একবারই খাবার খেয়েছিলাম ওনার বাসায়, এবং সেখানে যেরকম দেখলাম যে ওনার খাওয়ার উপক্রম এত বেশি, এত পরিমাণের খায়, এবং একইভাবে এখানে আসার পরও দেখলাম সে প্রচুর খাইতেছে। তো আমার আম্মা বলতেছে কি রে, খাবার দিলে নাই, একটা স্বাভাবিক মানুষের মতো কিন্তু তার খাওয়া দাওয়া ছিল না। এবং একইভাবে ওনার খাওয়া দাওয়া যেমন ছিল, নার্গিসের খাওয়া দাওয়ার মাঝে একটু ব্যতিক্রম ধর্মী ভাব ছিল, একটু ব্যতিক্রম খাবার ওরা খাইতো।
তাই মনে করতাম অনেক বংশ হয় না যে যারা আসলে একটু ভালো খেতে পছন্দ করে, ওরা হয়তো এমনই বংশের মানুষ হতে পারে। এটা আমি মনে করি আমার আম্মাকে আমি বলি যে মা, এই নিয়ে তুমি কথা বললো না, যা হবার তা হয়েছে, তা ওরা খাওয়া দাওয়া করুক, সমস্যা নাই। নার্গিসের বাবা আসলো, উনি 1-1.5 ঘন্টার মতো থাকলো, খাওয়া দাওয়া করলো, ঘুরে ফিরে উনি আবার চলে গেছে। এবং যাওয়ার সময় বলে গেল যে বাবা, আমি যদি আর নাও আসি, তুমি আমার মেয়েটারে দেখে রাখো, আমার মেয়েটারে কখনো কষ্ট দিও না, আমার মেয়েটা তোমাকে অনেক পছন্দ করে বিয়ে করছে, আমার মেয়েটার দিলে আঘাত দিও না, এটা বলে তখন চলে যায়। এবং এটাই হচ্ছে ওনার শেষ যাওয়া। এরপর উনি আর আসে না। পরে আমি নার্গিসকে বললাম যে তোমাদের তো ওইখানে জায়গা সম্পত্তি আছে, যেহেতু তোমার আব্বার একমাত্র মেয়ে তুমি, তা ওইখানে কোনো জায়গা সম্পত্তি আমরা পাবো না। তো এখন ভাই, এখন অনেকেই হয়তো প্রশ্ন জাগবে যে জায়গা সম্পত্তি আমি আনি না কেন। কারণ হচ্ছে কি জানেন, মানে এখন হয়তো জায়গা সম্পত্তি অনেক এক্সপেন্সিভ বা অনেক দাম। ওই সময় বিঘায় বিঘায় সম্পত্তি পড়ে থাকতো, কিন্তু সম্পত্তি নেওয়ার মানুষ থাকতো না। আপনার এখন মানে এরকমভাবে একটু জায়গার জন্য যেভাবে মারামারি হয় বা যেভাবে জায়গার জন্য মানুষে হানাহানি, ওই সময়টা তো এই সময় ছিল না। মানে বিঘায় বিঘায় সম্পত্তি পড়ে থাকতো, সম্পত্তি দেখার মতো মানুষ ছিল না, এই একটা অবস্থা ছিল। পরে ওর কথা মতো হলো এবং আমিও তখন পড়ে রইলাম। আমার শ্বশুর তখন চলে গেছে। এইভাবেই কিছুদিন কেটে গেল, প্রায় আপনার বেশি দিন না, কিন্তু আপনার প্রায় মাস দেড়েকের মতো আমার সাথে সংসার করে। এবং মাস দেড়েক পরে আমি তো ভাই সকালবেলা চলে যেতাম, মধু কেটে আনতাম, আইনা রাতের বেলায় খাওয়া দাওয়া করে ওর সাথে ঘুমায় যেতাম। কিন্তু একটা বিষয় কি জানেন, আমি জানি না এটা কেউ বিশ্বাস করবে কি করবে না, রাতের বেলায় যখন আমি ওর সাথে ঘুমাইতাম, আমি ওর লাগে শুইলে মনে অজ্ঞান হয়ে যায়। মানে আমার আর জ্ঞান শক্তি থাকে না, ওর সাথে শুইছি অজ্ঞান হয়ে গেছি। এবং সকালবেলা ফজরা আজান দিলে প্রতি সময় আমার মানে জ্ঞান আসতো, বেশিরভাগ এরকম হতো। তা আমি ওরে জিজ্ঞেস করতাম যে নার্গিস, আমার এরকম হয় কেন, তোমার পাশে শুইলে আমার ঘুম চলে আসে। ও আমাকে বলে সারাদিন পরিশ্রম করো তো, আর পরিশ্রম করে যখন এসে শো তখন ঘুম চলে আসে, আর বউয়ের সাথে শুইলে এমনিও ঘুম চলে আসে। আমি বললাম না না, আমার কাছে জানি একটু কেমন জানি মনে হয়েছে, এইভাবে ঘুম চলে আসবে কেন, মানে এত তাড়াতাড়ি এত দ্রুত ঘুম আসার কারণটা তো বুঝলাম না। আমাকে বলে না না সমস্যা নাই, হয়তো এমনি চলে আসে, আচ্ছা বাদ দাও, কিছু বললো না বা কিছু মনে করো না। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি ওর কথা তখন মানলাম এবং মানার পরে ও তখন আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করলো। মানে আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো থাকতেছি। এরকম করে কিছুদিন পরে আমার আম্মা তখন একদিন আমাকে হঠাৎ করে বলতেছে যে একটা তাবিজ আনার জন্য হুজুর থেকে। মানে আমাকে একটা হুজুরের ঠিকানা দিল যে আজকে মধু কাটতে যাইস না, ওই হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসবি। আমি বললাম যে কি বলো, তাবিজ দিয়ে কি হবে মা? মা আমাকে তখন ধমক দিয়ে বলতেছে, আমি যেটা বলতেছি তুই সেটা কর, তুই আমার কথার উপরে কথা বলিস কেন, তুই তাবিজটা নিয়ে আয়। এইটা বলার পরে আমি তখন গেছি তাবিজ আনার জন্য, তাবিজটা আনলাম। তাবিজটা আইনা আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে মা বলে এই তাবিজটা তোর বউয়ের মানে ডান ইয়েতে পরাই দে, মানে তোর বাম ইয়েতে পরাই দে এই তাবিজটা। পরে আমি বললাম হয়তো আমাদের সন্তানাদি হওয়ার জন্য এরকম আম্মা করতেছে, বা নতুন বউ হইলে হয় না যে খারাপ কোনো জিনিসের নজর থাকে নতুন বউর উপরে, এই জন্য হয়তো আম্মু এরকম একটা তাবিজ আমাকে পরাই দেওয়ার পরিকল্পনা করতেছে বা ওকে পরাবে। পরে ঘরে তাবিজটা নিয়ে আসার পরেই নার্গিস জেনে আমার দিকে কেমন একটু ভয়ঙ্কর নজরে তাকিয়ে আছে এবং ওর চোখ দুটো লাল লাল হয়ে গেছে, একটা মারাত্মক অবস্থা। পরে আমার বলে তোমার হাতে তাবিজটা ফেলে দাও, এমনিই বলতেছে। আমি বললাম কী হয়েছে, তুমি এরকম করতেছো কেন? ও বলে যেটাও করছি সেটা করো, এখান থেকে বের হয়ে তাবিজটা তুমি পুকুরে ফেলে দিবা এবং পুকুরে তাবিজটা ফেলে তুমি আমার কাছে আসবা, এর আগে আমার কাছে আসতে পারবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি আসি। পরে তাবিজটা নিয়ে আমি পুকুরে তাবিজটা ফেলে দিলাম, কারণ ও খুব রেগে গেছে দেখলাম। তাবিজটা ফেলে তখন ঘরে আসছি, আসার পরে বললাম নার্গিস কী ব্যাপার, তুমি এরকম রাগ করলা কেন? ও তখন আমাকে বলে তুমি কি জানো এই তাবিজ ভালো না, এই তাবিজ যারা দেয় তারা খুব খারাপ, তুমি তাবিজ তোমার ব্যবহার করবা না। আমি বলি তাহলে মা যে বললো তোমার হাতে তাবিজ পরানোর জন্য, এখন যদি তাবিজ না পরে তাহলে তো মা রাগ করবে। বলে না, আমার কাছে একটা তাবিজ আছে, আমি এটা পরবো, খোলা একটা তাবিজ। ও তখন আমাকে বলে এটা আমি পরবো। তাই আমি বললাম যে ওই তাবিজটা তুমি পরবা না কেন? ও বলে পরবো না, কারণ আছে, সব কথা তোমাকে বলা যাবে না, ওই তাবিজটা পড়লে আমাদের উপকারের থেকেও ক্ষতিটাই বেশি হবে। আমি বললাম কি এমন ক্ষতি হবে, তাবিজ পড়লে আবার এমন ক্ষতি কি হয়? আমাকে বলে তোমার কাছে অনুরোধ করি তুমি বেশি কিছু বোঝার চেষ্টা করো না, যেটা আমি বলছি তুমি সেটাই করো, আমার কথার বাইরে যেও না। আমার আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেটা বলছো সেটাই হবে। তো এরপর তাবিজটাও ফালাই দিলাম, মানে তাবিজটা আমি ফালাই দিলাম, এরপর ওর সাথে আমি থাকতেছি। তো ও এরপরে যে তাবিজটা ব্যবহার করতো এটা ছিল ভুয়ো একটা তাবিজ, মানে ও নিজে একটা তাবিজ ক্রিয়েট করছে বা ওইটা পড়তেছে, ওইটা কিন্তু কোনো কবিরাজে বা কোনো খোনারা বা কোনো হুজুরে দেওয়া তাবিজ না। তো এই তাবিজটাও পরে অ্যান্ড এরকম করে তখন সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমার আম্মা একদিন আমাকে জিজ্ঞেস করেছে কী ব্যাপার নিজাম, তোরা না বললাম যে তোর বউরে তাবিজটা পড়ানোর জন্য তাবিজটা পড়াইছিলি? আমি বলে হ্যাঁ মা, তাবিজ তো পড়াইছি। তা বলে তা তাবিজ যে পড়াইলি তা কী হইলো, আমি তো কোনো পরিবর্তন দেখি না। পরে আমি জিজ্ঞেস করলাম যে মা আচ্ছা একটু আমার কথা শোনো তো, মানে কি হয়েছে, তুমি কেন ওর হাতে তাবিজ পড়াইলা, তাবিজ পড়ানোর মতো কি এমন ঘটনা ঘটলো, আর ওকে তুমি সন্দেহ করতেছো কেন, ও সন্দেহ করার মতো কি করছে?
আমার আম্মা বলে, বাবা রে, তোরে আমি কি বলবো, তুই তো আমার কথা বললে বিশ্বাস করবি না, তাও আমি তোর কাছে বলি যেহেতু তুই আমার সন্তান। আসলে নার্গিসের সাথে একটা খারাপ জিন আছে। এমনি আম্মা আমার বলে যে নার্গিসের সাথে একটা খারাপ জিন আছে, ওই জিনটা তাড়ানোর জন্যই আমি তাবিজটা আনছিলাম। পরে আমি বললাম যে জিন তাড়ানোর জন্য তাবিজ আনছো মানে? ওর সাথে জিন আছে মানে? আমি ওর সাথে সংসার করি, আমি ওর সাথে থাকি, কই আমি তো ওর সাথে কোনোদিন জিন দেখি নাই। আমার আম্মা বলে, জিন তো দেখা যায় না, দেখা গেলেই না দেখতি, ওর আচার আচরণ কথাবার্তা স্বভাব চরিত্র অনেকটা ওই রকমই। আমি তখন মারে বললাম যে মা, এরকম উল্টাপাল্টা কথা বইলো না তো, এরকম উল্টাপাল্টা কথা বলা ঠিক না, এরকম উল্টাপাল্টা কথা বইলো না। আম্মু আমারে বলে, আমি যেটা বলছি এটা ঠিকই বলছি। এইভাবে আরও কয়েকদিন কেটে গেল এবং ওরও কিছু কাজকর্ম মানে আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়। অস্বাভাবিক মনে হয় কি জানেন, মানে ওর বাবা যেরকম কিছু কাজ করতো যেগুলো আসলে খুবই অলৌকিক মনে হতো, একইভাবে নার্গিসও কিছু কাজ করে, এগুলো আমার কাছে পুরো অলৌকিক মনে হয়, মানে ভয়ঙ্কর মনে হয় যে এইটা কিভাবে সম্ভব, উনি যেটা করতেছে বা ও যেটা বলতেছে এইটাও কিভাবে করে। মানে অনেক কাজ ও নিজে করে ফেলতো, মানে এখানে বসে বলতো ওই কাজটা হয়ে গেছে, বসতো ওই কাজটা হয়ে গেছে, মানে জিনের মতো কাজটা করে ফেলতো। এই জন্য আমার মনেও ডাউট লাগে। এইভাবে কয়েকটা দিন থাকার পরে আমার আম্মা তখন করলো কি, ওইটা বন্ধ করলো না, ঝাড়ফুঁক থাকা শুরু করে হুজুর আনা থেকে শুরু করি এই জিনিসগুলো আমার আম্মা তখন কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আমাকেও বারবার বলতো যে তুমি আম্মারে বলো এগুলো না করার জন্য, এগুলো করলে ভালো না, এগুলো করলে উপকারের চেয়েও ক্ষতি বেশি হয়। আম্মাকে বলো যাতে আম্মা এগুলো না করে, ঝাড়ফুঁক না করে, পানি পড়া না আনে, এটা না করে ওইটা না করে। তা আমি আম্মাকে এগুলো বাধা দিচ্ছি, আম্মা এগুলো করার দরকার কি? আম্মা আমাকে বলে, সমস্যা নাই তো, এগুলো ভালো তো, এগুলো ভালো, আম্মা এইভাবে করে। এতে আমার বড় বোনের বিয়েটা হয়। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আমার যে দুইটা বোন ছিল, দুইটা বোনের বিয়ে হয়। একটা বোনকে আমি পাশাপাশি বাড়িতে বিয়ে দিই, আরেকটা বোনকে অনেক দূরে বিয়ে দিই। এবং এই দুইটা বোনের বিয়ে আমি ওই নার্গিসের বাবা যে আমাকে স্বর্ণগলাগুলো দিয়েছিল, ওই গয়নাগাটিগুলো বিক্রি করে আমি আমার দুই বোনের বিবাহ সম্পন্ন করি। এটাতে আমার মা অনেকটা খুশি যে আমি এভাবে গয়না বিক্রি করে আমার মানে এটা করছি, যেন আম্মু অনেকটা খুশি হয়েছে যে ঠিক আছে, এটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো করছিস। মানে ওর টাকা দিছে, ওদের টাকা, আমার মেয়ের বিয়ে হয়েছে না, আমাদের আমার বোনের বিয়েগুলো এত সহজে হইতো না, অনেক ঝামেলা হয়ে যেত। আমাদের তো একটু অভাবে সংসার ছিল এই জন্য আর কি। তো এখন হয়ে গেল কি, আমার আম্মা তো ওরে মানতো, কিন্তু আমার আম্মা চাচেও আমার সাথে ভালো করে সংসার করুক, থাকুক, আমরা একসাথে থাকি, কিন্তু ওর সাথে তো খারাপ কিছু একটা জিনিস আছে। এখন এইটাকে কীভাবে তাড়াইতে হবে, এটাকে তাড়ানো ছাড়া তো আমি সংসার করতে পারবো না। আম্মু মনে করতেছে বিষয়টা ঠিক এরকম। তো এমন করতে করতে হঠাৎ করে কিছুদিন পরে নার্গিস আমাকে বলতেছে যে তোমাকে একটা কথা বলবো, আমার না শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, আমি 15 দিনের জন্য এক জায়গায় যাব। কথাটা খেয়াল করেন। আমি বললাম 15 দিনের জন্য কোথায় যাবা? ও বলে আমি যেখানেই যাব 15 দিনের জন্য যাব, অ্যান্ড 15 দিন পরে আমি আবার ফিরে আসবো। আমি বললাম না, তুমি তো এভাবে যেতে পারো না, তুমি আমার বউ, তোমার আব্বা কোথায় চলে গেছে, তোমার আব্বার কোনো সন্ধান আমি পাই নাই, উনি এই পর্যন্ত আর আসেও নাই, এবং তুমি 15 দিনের জন্য কই যাবা, এটা তো হতে পারে না, আমি তোমাকে যেতে দিব না। ও আমাকে বলে, কেন যেতে দিবা না? আমি বললাম যে না, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, আর তুমি চলে গেলে আমি খুব নিজের ক্ষতি করে ফেলবো, মানে এটা ভয় দেখালাম যে আমি নিজের ক্ষতি করে ফেলবো, এরকমভাবে ওরে বললাম। অ্যান্ড বলার পরেই ও তখন যাওয়ার জন্য পাগল, মানে ওর শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে, মানে অনেক অসুস্থ হয়ে গেছে। আমি গাছের সাল বাকল এটা ওইটা অনেক খাওয়াইতে আছি, বাট কোনো কাজ হয় না, অনেক অসুস্থ হয়ে গেছে, মানে এতটাই অসুস্থ যে হাত পা নাড়াইতে পারে না। আমার আম্মা তখন পানি পড়া এটা ওইটা এনে ওরে খাওয়াচ্ছে, এবং আমার আম্মা যে পানি পড়া এটা ওইটা খাওয়াইতে আছে, এতে ওর আরও ক্ষতি হইতেছে, কিন্তু ভাই উপকার হয় না। এই পানি পড়া খায়, এটা খায় ওইটা খায়, ও আরও অনেকটা বেশি অসুস্থ হয়ে যায়। এক পর্যায়ে আমি তখন দেখলাম যে একদিন রাতে আমার সাথে শুয়ে আছি, মানে যে সময় থেকে ফার্স্ট থেকে এই ঘটনাগুলো ঘটা শুরু হয়, রাতে আমার সাথে শুয়ে আছি, এবং শোয়ার সময় হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ওয়াশরুমে যাব, এবং ঘুমটা ভেঙে গেলে পরে আমি তখন চোখটা খুলে দেখি যে আমার পাশে ভয়ঙ্কর আকৃতির একটা কালো সাপ শুয়ে আছে, মানে একটা সাপ আমার পাশে শুয়ে আছে। এইটা দেখার পরে আমি একটা চিৎকার দিই, চিৎকার দিলে পরে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। মানে চিৎকার কতটুকু দিয়ে আমার খেয়াল নাই, শুধু আমি হা করছিলাম চিৎকার দেওয়ার জন্য, দেন আমি জায়গা অজ্ঞান। মানে বুঝতে পারেন যে রাতের বেলায় উঠছিলাম ওয়াশরুমে যাব বলে, ওই সময় ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দেখি যে আমার পাশে একটা সাপ শুয়ে আছে। তা এইটা দেখার পরে তো আসলে কোনো স্বাভাবিক মানুষ ঠিক থাকতে পারে না। আমি কোনো মানে ছোটো কোনো সাপ না, বড় আকারে, টিভির মধ্যে আমরা যেরকম অজাগর সাপগুলো দেখি, এইরকম আকারে বড় বিশাল একটা অজাগর সাপ শুয়ে আছে। আমি জাস্ট একটা চিৎকার দিলাম, চিৎকার দেওয়ার পরে আমার তখন জ্ঞান ফিরছে। কখন জ্ঞান ফিরছে? অনেক পরে। আমার বউ দেখি যে মুখের মধ্যে পানি দিতে আছে, অনেক অসুস্থ। আমি বললাম যে কী ব্যাপার নার্গিস, আমি এটা কী দেখলাম? বলে ঘুম থেকে উঠা মানে চোখে মুখে পানি না দিয়ে কী দেখছো? আমি তো বলতে পারি না। আমি বললাম আমি দেখলাম যে আমার পাশে একটা সাপ শুয়ে আছে। আমার বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, আমি কি সাপ নাকি? আমি বললাম না, তুমি তো সাপ না, তুমি তো আমার বউ, কিন্তু আমি এরকম স্বপ্নটা কেন দেখলাম? ও আমাকে বলে রাতের বেলায় না ঘুমায় অনেক সময় এরকম ঘুম থেকে উঠলে হঠাৎ করে এটা ওইটা অনেক কিছু দেখা যায়, বাট এটাতে কোনো সমস্যা নেই, তুমি কোনো কিছু মনে করো না।
তাই বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তখন আস্তে আস্তে করি যে সকালবেলা আমার আম্মা তখন আমাকে বারবার জিজ্ঞেস করে যে কী ব্যাপার নিজাম, রাতের বেলা কী হয়েছে, তুই চিৎকার দিলি কেন? আমি বলছি আমি চিৎকার দিছি, তুমি কি আসছিলা? মা বলে আমি তো ঘরের দরজায় আসছি, তোর বউ বলে তুই নাকি খারাপ স্বপ্নে দেখে চিৎকার দিছস, এই জন্য আমি চলে আসছি। ভাই এরপর থেকে না আমার ভিতরে একটু ডাউট লাগতে শুরু হয় যে আসলেই ঘটনাটা কী, মানে আসলেই ঘটনাটা কী এবং এটা কি হচ্ছে আমার সাথে, এটা কেন হচ্ছে বা কী হচ্ছে আমি তখন নিজেও বুঝতে পারি না। এরপরে আস্তে আস্তে আমি কয়েকটা জিনিস খেয়াল করি, যে জিনিসগুলো আমি ওভাবেই খেয়াল করি না, যদিও আমরা অনেক বছর ধরে অনেক মাস ধরে সংসার করি, ওভাবে খেয়াল করি না। বাট কয়েকটা জিনিস আমি দেখলাম তার স্বাভাবিক মানুষের মতো না। তার শরীরের কিছু নখ, যেমন তার পায়ের নখগুলা, হাতের কয়েকটা নখ, এগুলোর মধ্যে একটু সমস্যা আছে। মানে এগুলো কোনো স্বাভাবিক মানুষের মতো না, একটু অস্বাভাবিকের মতোই। এরকম করতে করতে মানে আমার ভিতরে তাকে নিয়ে অনেকটা সন্দেহ লাগতো যে তার সাথে আসলেই কিছু একটা আছে। একটা পর্যায়ে এক রাতের বেলায় আমি আর আম্মা ভাত খাইতেছি, ও কিন্তু সবসময় আগে খাওয়া দাওয়া করে চলে আসে, সবসময় আগেরটা নিজে নিবে, নিজে খাবে, নিজে চলে আসবে, খাওয়া দাওয়া করে চলে আসে। আমি খাওয়া দাওয়া করে আসার পর আম্মা আমার বলে খাওয়ার সময় যে বউটার সাথে একটা খারাপ কিছু আছে, তোরে বারবার বলি যে বউটার একটু ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তুই আমার কথা শোনোস না, তা কালকে একটু কবিরাজের বাড়িতে নিয়ে যা। আমি বললাম ঠিক আছে আম্মা, এটা তুমি ঠিক বলছো, সকালবেলা আমি ওর জোর করে হলেও কবিরাজের বাড়িতে নিয়ে যাবো, এরকম একবার একটা সিদ্ধান্ত, কবিরাজের বাড়িতে নিয়ে যাব। পরে এটা বলার পরে তখন আমি রাতে শুইতে আসছি, ঘরে আসছি, আসার পরে শুইছি, অ্যান্ড ও আমারে বলতেছে তুমি কি সকালে আমাকে কবিরাজের বাড়িতে নিবা, এমনিই বলে। আমি বললাম যে হ্যাঁ নিব তো, আম্মার সাথে কথা হইলো, তোমার তো শারীরিক অনেক সমস্যা, তুমি বিভিন্নভাবে অসুস্থ, তো তোমাকে তো একটু কবিরাজ দেখানো দরকার, কবিরাজের বাড়িতে নিয়ে যাব। ও আমাকে বলতেছে আমি তো কোনো অসুস্থ না, আমি তো ঠিক আছি, আমি তো সুস্থ আছি, আমি ভালো আছি, তো আমাকে কেন কবিরাজের বাড়িতে নিতে হবে? আমি বললাম যে না, আমি তোমাকে কবিরাজের বাড়িতে নিব, আম্মা সহ যাবে, অ্যান্ড আমাদের বাচ্চা কাচ্চাও তো হইতে হবে, অনেক মাস বিয়ে হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয় না, আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। ও আমাকে তখন বলে যে কেন নিয়ে যাবা, আমাকে সত্যিটা বলো। বারবার ওই একটা কথাই রিপিট করতেছে যে আমাকে তুমি কবিরাজের কাছে কেন নিয়ে যাবা, এটা তুমি আমাকে বলো। আমি বললাম যে দেখো, আমি কয়েকদিন ধরে খেয়াল করতেছি তোমার মাঝে একটু অস্বাভাবিক কোনো কিছু আচার আচরণ, আমার কাছে মনে হয় যে তোমার সাথে কিছু একটা খারাপ জিনিস আছে, এইটার জন্যই মনে হয় তোমার ভিতরে এরকম অস্বাভাবিক আচার আচরণ, তো এই জন্য আমি তোমাকে ওই ডাক্তারের কাছে বা কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে একটু কবিরাজ দেখাবো। ও তখন আমাকে বলে যে আমার ভিতরে অস্বাভাবিকের কি পাইছো, মানে তোমার কোন জিনিসটা দেখে মনে হলো যে আমি অস্বাভাবিক? এই বললাম মনে হলো যে তোমার অনেক কিছু আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। এই বলে আমি তখন শুয়ে গেছি, ওর সাথে আর কোনো কথা নাই। প্রায় 10-15 মিনিট পরে ও আমাকে বলে আমি কোনো কবিরাজের কাছে যাব না, ডাইরেক্ট। আমি বললাম কেন যাবো না, তুমি কবিরাজের কাছে কেন যাবো না? ও বলে আমি যাবো না, বলছে আমি যাবোই না। রাতের বেলা তখন ঘুমিয়ে যায়, ওরা আর কিছু বললাম না। সকালে উঠে আমি বললাম যে চলো কবিরাজের বাড়িতে যাবো, আমিও দুজনে ধরলাম চলো কবিরাজের বাড়িতে যাবো। ও ডিরেক্টলি আমাকে বলে আমি যাবো না। তো আমি জিজ্ঞেস করলাম কেন যাইবা না, তুমি যাবা না ঠিক আছে, কিন্তু যাবা না কেন, এটা তো বলতে হবে। ও আমাকে বলে আমি সব কবিরাজ বিশ্বাস করি না। তা কবিরাজ বিশ্বাস করে না ভালো কথা, তুমি চলো না, ও যাবে না। পরে ও যায় না দেখে আমি তখন রাগ করে সুন্দরবনের দিকে চলে গেলাম মধু আনার জন্য। মধুর তো আনি সন্ধ্যার দিকে আমার আম্মা বলে বৌমা যেহেতু যায় না কবিরাজের কাছে, কালকে সকালে গিয়ে তুই কবিরাজটা নিয়ে আসবি বাড়িতে। আমার মা বলতেছে যে কালকে সকালে গিয়ে কবিরাজ বাড়িতে নিয়ে আসবি। আমার আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি সকালবেলা গিয়ে কবিরাজ নিয়ে আসবো। রাতের বেলা ওর সাথে আবার শুইতে আসছি, ও আমাকে আবারও বলতেছে তোমার না বলছি এইসব কবিরাজ নিয়ে তাবিজ নিয়ে আমার সাথে কথা না বলার জন্য, তুমি আবারও কেন আম্মাকে বললা যে তুমি কবিরাজ নিয়ে আসবা বাড়িতে? আমি বললাম তুমি কি করে জানলা? মানে আমি মনে করলাম যে ও সম্ভবত উকি মেরে আমার আর মায়ের কথা শুনছে, আমরা কি কথা বলি ও সম্ভবত উকি মেরে মানে আড়াল থেকে আমাদের কথাগুলো শুনছে। পরে আমি বলি যে নার্গিস তোমার না অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে, উকি মেরে কারো কথা শোনা ঠিক না। ও আমাকে বলে আমি কারো কথা শুনি নাই, বাট আমি বলবো যে তুমি কোনো কবিরাজ আনবো না বাড়িতে। আমি বলি আরে কবিরাজ আনলে তোমার সমস্যাটা কি? ও বলে কবিরাজ আনলে আমি বাড়ি থেকে চলে যাবে। আমি বলি কেন চলে যাবা? ও আমাকে বলে তোমার সমস্যাটা কি, তুমি কবিরাজ কেন আনবা? আমি বললাম যে দেখো আমি কবিরাজ আনবো এই কারণে যে আমার কাছে মনে হয় যে তোমার মাঝে একটা সমস্যা আছে। ও তখন আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলে যে আমার মাঝে কি সমস্যা আছে? আমি বললাম তোমার সাথে একটা খারাপ জিন আছে বা পরি আছে। ও বলে যে খারাপ জিন পরি না থেকে যদি আমি জিন বা পরি হয়ে যাই তখন কি করবা? এটা কি বলো তুমি, এটা কোনো কথা নাকি, এটা কি ধরনের কথা? আমাকে বলে হ্যাঁ আমি যেটা বলছি এটাই, ধরো আমি জিন, তখন আমার সাথে সংসার করবা? আমি বলি নার্গিস আমি না তোমার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না। আমাকে বলো সব কিছু বুঝবা কিন্তু কোনো শব্দ করতে পারবে না, আমার কথাগুলো আগে মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো বুঝো, এরপরে কথা হইলে কথা বইলো। আমি বললাম যে হ্যাঁ বলো। ও বলে আমাদের জিন জাতির মধ্যে অনেকগুলো জাত আছে,
এবং ওই জাতের মধ্যে আমাদের জাতের মানুষ মানে আমাদের জাতের জিনের সংখ্যা খুবই কম, অন্যদের তুলনায় আমাদের সংখ্যা খুবই কম এবং আমরা সহজে মানুষের সাথে মিশতে পারি। এবং আমাদের ধর্মের মানে আমাদের জিন জাতি যারা আছি মানে আমরা আমাদের গোত্রে যারা আছি আমরা বেশিরভাগই মানুষের সাথে সংসার করি। যেমন আমার বড় পুপিও একজনের সাথে সংসার করছে, আমিও তোমার সাথে সংসার করতেছি। মানে ওর কথাগুলো শুনে না আমি খুব স্বাভাবিকভাবে ওর সামনে বসে আছি এবং অবাক হয়ে যাচ্ছে যে এই কথাগুলো কীভাবে বলে। আমি তখন বললাম যে নার্গিস তুমি এগুলো কী বলতেছো, আমি তো তোমার কথা মানে আগামাথায় কোনো কিছুই বুঝতে পারছি না, তুমি কী বলতে চাচ্ছ। আমাকে বলে আসলেই সত্যি আমি কোনো মানুষ না, আমি নিজেই একটা জিন। আমি তখন বললাম আরে এটা কী বললা তুমি। প্রথমে হাসি, এরপর একটু সিরিয়াস হয়ে যায়, পরে পিছনের দিকে নেমে বলে পিছনের দিকে নাইমো না, আজকে অনেক মাস ধরে তোমার সাথে আসি, অনেক মাস ধরে যেহেতু আসি সেহেতু তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বললাম তার মানে তুমি। ও বলে হ্যাঁ আমি একটা জিন। এবং আমি বললাম তোমার বাবা যে, বলে হ্যাঁ উনি আমার বাবা ছিলেন, উনি আমার বাবা। আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করতাম, সুন্দরবনে যাইতাম, আমি গেলে পরে তোমাকে ওখানে আমি দেখতাম, আমার ভালো লাগতো এবং ভালো লাগার পরে আমি আমার বাবাকে বলছি যে বাবা এই ছেলেটাকে আমার ভালো লাগে, আমি ওকে বিয়ে করতে চাই। তো তোমার সব কিছু আমার খুব ভালো লাগছে এবং অনেক কিছু ভালো লাগছে, তো আমি আমার আব্বুকে বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো এখন আমি তোমার কাছে কীভাবে বিয়ে বসবো, আমি তো একজন পরী বা জিন, তুমি তো মানুষ, এবং নর্মালি তো আমি তোমার সাথে বিয়ে বসতে পারবো না। এই জন্য আমি আর আব্বা মিলে এই প্ল্যানিংটা করেছি যে ওভাবে আমরা গ্রামে গিয়েছি, ওই গ্রামের পাশে আমরা একটা বাড়ি নির্মাণ করেছি, মানে ওখানে এরকমভাবে আমি তোমাকে বিয়ে করছি। জাস্ট এগুলো আমার আব্বার আর আমার প্ল্যানিং ছিল। আমি তখন বললাম যে তোমার আব্বা এখন কোথায়। বলে হ্যাঁ আমার আব্বা এখন আছে, তুমি আমার কথা বিশ্বাস করো না। আমি বললাম যেগুলো কী বলো। বলে দেখো আমি আব্বুর সাথে কথা বলি। ও ওইখানে বসে ওর আব্বুর সাথে কথা বলে, ওর আব্বু কথার উত্তর দিচ্ছে, মানে ওর আব্বুর কণ্ঠ আমি শুনতে পাচ্ছি, বাট উনি অনেক দূরে আছে, অনেক দূরে। পর আমি বললাম যে নার্গিস এটা কীভাবে সম্ভব। ও আমাকে বলে হ্যাঁ এটাই সম্ভব, এখন কি তুমি আমার সাথে সংসার করবা। আমি বলি নার্গিস দেখো আমার অনেক ভয় লাগতেছে, আমি আর এটা মানে বুঝতে পারতেছি না এটা কীভাবে কি, মানে আমি যার সামনে বসে আছি সে আসলেই কোনো মানুষ না। ও বলে না তুমি যার সামনে বসে আছো সে আসলেই কোনো মানুষ না। এরপরও আমাকে বলে আমি কি তোমাকে বিভিন্ন রূপ ধারণ করে দেখাবো। আমি বললাম না না না, আমি চাই না যে আমি তোমাকে অন্য কোনো রূপে দেখতে, আমি তোমাকে যেই রূপে দেখেছি এই রূপে আমি তোমার সাথে থাকতে চাই, অন্য কোনো রূপে আমি আমার বউকে দেখতে চাই না। ও তখন বলে দেখো আমি কখনোই তোমার ক্ষতি করবো না, তুমি ভয় পাইও না, তুমি একদম ভয় পাইও না, আমি কখনোই তোমার ক্ষতি করবো না, আমি তোমার সাথে খুব ভালো করে থাকবো। এরপর আমার ভিতরে একটা ভয় ঢুকে যায়, মানে ভয় ঢুকে যায় যতই হোক ভাই, আমি একটা পরীর সাথে বা একটা জিনের সাথে থাকতেছি, এরকম করে এই রাতটা কেটে যায় এবং পরের রাতে আমি ওর সাথে আসি না। ও আমাকে বলে কী ব্যাপার আমার সাথে ঘুমাবো না। আমি বললাম যে না আমার ভয় লাগে, আমি তোমার সাথে ঘুমাবো না। এই বলে আমি ওই রাতে মায়ের সাথে ঘুমাই এবং মায়ের সাথে ঘুমাইলে পরে মা তখন বিষয়টা অনেকটাই ডাউট করে ফেলে যে এইখানে কিছু একটা আছে বা কিছু একটা হয়েছে। মা তখন আমি যেদিন ওর সাথে ঘুমাই না এর পরের দিনে মা তখন কবিরাজ নিয়ে আসে ডিরেক্টলি বাড়িতে। কবিরাজ জানার পরে বড় ধরনের একটা কবিরাজ আছে আমাদের এলাকাতে, ওই কবিরাজটাকে নিয়ে আসে। আনলে পরে কবিরাজ তখন বাড়ি বন্ধ করে আমার মাকে বলে যে তোর বাড়িতে একটা খারাপ জিনিস আসলেও এটা এখন নাই। আমার আম্মা বলে কি বলেন। বলে হ্যাঁ এটা খারাপ জিনিস ছিল, এটা এখন নাই, তা আমি বাড়িটা বন্ধ করে দিয়েছি, আর সমস্যা নাই। এই বলে কবিরাজ চলে যায়। তো আমার বউ নার্গিস কিন্তু কবিরাজের সামনে আসে না। এরপরে আমি যখন ভাই ঘরে ঢুকি দেখি যে নার্গিস নাই। কিরে নার্গিস কোথায় গেল, ও তো রুমের মধ্যেই ছিল। এবার ওটা খুঁজতে পেলাম, আমারে বললাম জামা নার্গিস কই। আমার আম্মা বলে আমি কি জানি, ঘরের মধ্যেই তো ছিল। এবার ওর জামা কাপড় এবং ওই যে জুতোগুলো পরতো এই জুতোগুলো পর্যন্ত ওখানে পড়ে আছে, বাট ওরে আমি দেখতে পাচ্ছি না, ও আর নাই। আমি ওকে এইখানে সেইখানে বিভিন্ন জায়গায় আমি খোঁজাখুঁজি করি এবং আমি ওরা কোথাও পাই না, মানে কোনো জায়গায় আমি ওকে পাই না। এবং না পাওয়ার পরে আমার ভিতরে হঠাৎ করে মনে হলো যে সম্ভবত কবিরাজ আসার কারণে ও চলে গেছে। আমি এই বলে তখন চিন্তা করতে করতে ঘরের মধ্যে আসলাম, এসে বসলাম। বসার পরে আমি আর ওরে পাইতেছি না, মানে ও আর নাই। এবার আমি ঘর থেকে বেরিয়ে আমাদের বাড়িটা পার হওয়ার পরে অনেকটা দূর একটু বনের মতো আছে, ওই বনের কাছে যে দেখে যে বয়ে আছে ওখানে বসে আছে। এনে বসে থাকার পরে আমি ওর কাছে গেলাম, কাছে যাওয়ার পরে আমি বললাম নার্গিস তুমি এখানে বসে আছো, আর আমি আর মা তোমার পুরো এলাকায় খুঁজে বেড়াচ্ছি। ও তখন একটু রাগান্বিত আমার উপরে, একটু রাগ করে বসে আছে। বলে পুরো এলাকা আমাকে কেন খুঁজতেছো। আমি বললাম বাড়ি খুঁজবো না, তুমি বাড়ি থেকে কোথায় চলে গেছো। ও বলে বাড়িতে কবিরাজকে আনছে। আমি বললাম আমার মা আনছে। বলো গতকালকে রাতে তুমি আমার কাছে আসো নাই কেন। আমি বললাম তোমার কথাগুলি শুনে আমি ভয় পাইছি। ও বলে এখন ভয় পাও না। আমি বলি দেখো নার্গিস কী বলবো বুঝতে পারতেছি না, চলো বাড়ি চলো। ও বলে ওই বাড়িতে আমি যেতে পারবো না। আমি বললাম কেন। ও বলে বাড়ির চারপাশে তোমরা যে পরিমাণের মন্ত্র দিয়ে বাড়ি বন্ধ করছো, আমি ওই বাড়ির মধ্যে ঢুকতে পারবো না।
আমি বললাম, নার্গিস আমি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি বলতেছো? ও আমাকে বলে, আমি যেটা বলেছি এটা ঠিকই বলেছি, তোমার বাড়িতে ঢুকা আমার পক্ষে সম্ভব নয়, তুমি কি আমার সাথে যাবা? আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকলে বিপদে পড়বো, তোমার মা আমাকে বিপদে ফেলবে। আমি বললাম যে আমি তোমার সাথে কোথায় যাব? ও বলে, আমাদের রাজ্যে। তোমাদের রাজ্য? তোমাদের আবার রাজ্য আছে নাকি? ও বলে, হ্যাঁ, আমাদেরও একটা পৃথিবী আছে, তুমি কি আমার সাথে যাবা? আমি তোমাকে ওখানে নিয়ে যাব, যদি যেতে চাও তাহলে চলো। এরপরও আমি তখন বললাম যে কিভাবে? ও বলে, আমি তোমাকে নিয়ে যাব, তুমি এখানে আমার সাথে যাবা, তুমি যদি যেতে রাজি হও তাহলে আমার হাত ধরো। অ্যান্ড এটা বলার পর আমি তখন তার হাতটা ধরলাম, এবং ওইটুকুই আমার মনে আছে, তার শুধু হাত ধরছি এটাই মনে আছে। এবং এরপরে আমার আর কোনো মেমোরিজ বা কোনো স্মৃতি আমার মনে নেই। এরপরে আমার যখন স্মৃতিশক্তি আসে, আমি তখন দেখি যে সমুদ্রের পাড়ে, বিশাল একটা সমুদ্রের পাড়ে অনেক বড় একটা শহর। এবং আমরা যেরকম ধরেন ঢাকা শহর দেখি, চিটং শহর দেখি, এরকমই একটা শহর, বাট ওই শহরটা একটু অন্যরকম। আমি বললাম, এটাতে আমি কোথায়, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলা? ও আমাকে বলে, আমি আর তুমি এখন থেকে এখানেই থাকবো। আমি বললাম যে আমি আর তুমি এখানে থাকবো মানে? ও বলে, হ্যাঁ থাকবো, এখানেই থাকবো। আমি বললাম, নার্গিস আমি না তোমার কথা বুঝতেছি না, এটা কোন জায়গা, আমাকে কোন জায়গায় নিয়ে আসছো? ও বলে, তুমি থাকো। এই বলেও তখন খাবার নিয়ে আসছে আমার জন্য, বাইরে থেকে খাবার নিয়ে আসছে আপনার এক ধরনের একটা ইয়েতে করে, ডিশে করে। পরে ওই বিচের পাড়ে বসে আমি খাবার খাচ্ছি, নর্মালি অনেক মানুষ হাঁটতেছে দেখতেছি, অনেক মানুষ দেখতেছি। পরে আমি বললাম যে এত মানুষ এখানে, এই মানুষগুলো কারা? ও বলে, এরা একটাও মানুষ না, এরা সবাই জিন। আমি বললাম, সবাই জিন? কিন্তু আমি যে দেখতেছি মানুষ। ও বলে, হ্যাঁ তুমি সবাইকে মানুষের মতোই দেখবা, কিন্তু এরা আসলে মূলত কেউই মানুষ না, সবাই জিন। এবং প্রচুর মানুষ, মানে এত মানুষ ভাই বলার মতো না, অগণিত মানুষ। কিছুক্ষণ পরে একটা লোক আসছে, এবং লোকটা আপনার একটু রাজা টাইপের, মাথার মধ্যে মুকুট টুকুট আছে, একটু পোশাক আশাক পরা। আইসা নার্গিসরে বলতেছে, কী ব্যাপার, তোরা বলছে এখান থেকে চলে যেতে? নার্গিস বলে, আমি তো থাকবো। বলে, না থাকতে পারবি না, এখানে থাকা সম্ভব না, ওরে নিয়ে থাকতে পারবি না, খবরদার ওরে দিয়ে আয়। নার্গিস তখন বলতেছে যে আমি তোকে বিয়ে করছে, বলে এই বিয়ের কোনো মূল্য নাই, তুই ওরে বিয়ে করতে পারিস না, ওরে দিয়ে আয়। এরকমভাবে কথা কাটাকাটি হইতেছে। একটা পর্যায়ে মানে অনেকেই ওইদিকে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। নার্গিস তখন আমাকে বলে, এখানে তোমাকে নিয়ে থাকা যাবে না, ওরা তোমাকে এখানে রাখবে না, চলো আমার সাথে চলো। এই বলে এখান থেকেও আমাকে আরেক জায়গায় নিয়ে যায়। এবং এবার যখন নিয়ে যায় তখন আমি কিছুটা উপলব্ধি করতে পারি যে আসলে আমাকে হাওয়ায় বাসায় নিতেছিল, আমি বুঝি। এবং এটা আসলে আমি ছাড়া কাউকে বোঝানো যাবে না আমার ভিতরের অনুভূতিটা। পরে ওইখানে যাওয়ার পরে ও আমাকে একটা অনেক সুন্দর একটা বাড়ির মধ্যে নিয়ে যায়, মানে বাড়িটা অনেক সুন্দর। এবং ও আমাকে বলে, এই বাড়ির মধ্যে তুমি থাকবা, আমিও থাকবো, এটা পৃথিবীর একটা বাড়ি, এটা দুনিয়ার একটা বাড়ি, এই বাড়ির মধ্যে তুমি থাকবা। আমি তখন বলি যে এই বাড়ির মধ্যে আমি থাকবো, এটা কার বাড়ি? বলে, কার বাড়ি এটা তোমার জানার দরকার নাই, এই বাড়িতে তুমি থাকবা, তুমি আর আমি থাকবো। পরে আমি বললাম যে আমরা তো এই বাড়িতে থাকবো, আমরা খাবার দাবার কোথায় পাবো? আমাদের খাবার দাবার কে দিবে? আমি কি কাজ করবো? ও আমাকে বলে, তোমায় কোনো কাজ করতে হবে না, খাবার দাবার যা কিছু লাগে সব আমি ম্যানেজ করবো, তুমি এই বাড়িতে থাকবা, কিন্তু তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, তুমি এই বাড়ির বাইরে যেও না, মানে এই বাড়িটার বাইরে যেও না, বাড়িটা যে বাউন্ডারি আছে বাউন্ডারির বাইরে যেও না। আমি তখন বললাম, কেন বাউন্ডারির বাইরে গেলে কী হবে? ও বলে, বাউন্ডারির বাইরে গেলে তুমি পড়ে যাবা। তো বললাম, কোত্থেকে পড়ে যাবো? বলে, আসমান থেকে পড়লে যেরকম এরকমভাবে পড়ে যাবা, এই বাড়ির বাইরে যাবা না। এবং এই জায়গাটা খুব শুনশান নীরবতা, কোনো মানুষ নাই, কোনো কিছু না, একদম জনশূন্য। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ও আমার জন্য খাবার আনতেছে, আমি খাইতেছি, আমি চলতেছি ফিরতেছি, আমার দাড়ি বড় হইতেছে, চুল বড় হইতেছে, ও এগুলা কাটতেছে, দাড়ি কাটতেছে, চুল কাটতেছে, ও নিজেই কেটে দেয়। এইভাবে আমি মানে আমার ভিতরে থাকি না, মানে যেটা আমি বুঝতে পারি যে আমি মূলত মানে আমার শরীরের ভিতরে আমার যে শক্তি বা আমি যেরকম আমি জ্ঞান হারিয়ে ফেলি, মানে একরকম মানে আমার ভিতরে আর আমি না, ও যা যা বলতেছে আমি তাই তাই করতেছি। এরকম করে কতদিন কত বৎসর কেটে যায় ভাই, ওই ঘরের মধ্যে এক ঘরের মধ্যে আমার জানা নাই। একটা পর্যায়ে ও আমাকে বলতেছে যে নিজাম, আমি তোমাকে এখানে রাখতে পারবো না, তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসতে হবে। আমি তখন বললাম, কেন? আমি তো এখানে থাকতে চাই। ও বলে, তুমি থাকতে চাইলে আমি তোমাকে রাখতে পারবো না, তোমার মা আমাদের যে সর্দার আছে এক জিনের মাধ্যমে ওই সর্দারের কাছে রিপোর্ট করছে। আমি বললাম, তারপর? বলে, সর্দারের কাছে রিপোর্ট করছে, সর্দার আমাকে খবর পাঠাইছে আমি যাতে তোমাকে তোমার মায়ের কাছে দিয়ে আসি, যদি না দিয়ে আসি তাহলে সর্দার আমাকে মেরে ফেলবে। আমি বললাম যে এটা তুমি কি কথা বলতেছো, আমি চলে যাব? ও বলে, চলে যাবো, কিন্তু ভাই আমি আপনাকে বলি আমার কাছে মনে হয় এখানে আমি 2 থেকে 3 দিন আসছি। পরে আমি বললাম যে নার্গিস, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, এখন আমি চলে গেলে তুমি আমার সাথে চলো। বলে, না আমি আর তোমার সাথে ওখানে যাব না, আর তোমার মা সব জেনে গেছে যে আমি মানুষ না, এটা তোমার আম্মা জেনে গেছে, এখন যদি আমি তোমার সাথে যাই আরও সমস্যা হবে, তারা হয়তো আমাকে আটকায় ফেলবে। আমি তখন বলছি, তাইলে তুমি আমার সাথে যাবা না? ও বলে, না আমি যাবো না, আমি তোমার নামাই দিয়ে আসবো। একদিন সকালবেলা সূর্য উঠতেছে, ওই সময়ে ও আমাদের বাড়ির পাশে একটা জায়গায় নামাই দিয়ে গেছে। নামাই দিয়ে বলে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যাওয়ার আগে ও আমার পিঠের মধ্যে কি জানি লিখে দিছে,
মানে একটা কলমের মতো কি দিয়ে, আমি ব্যথা পাই নাই, ও এমনি 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 কিছু জিনিস লিখছে। এমন এই লেখাগুলো কী লিখছে ওই ভালো জানে। এই লেখাগুলো লেখা ও আমারে পাঠাই দিছে, এবং পাঠাই দিয়া ওইখানেও আমাকে নামাই দিছে। মানে ওই ও আমাদের যে বাড়ির ওইদিকে নামাই দেওয়ার পরে আমি ভাই আমার বাড়ি চিনি না। সকাল হইতেছে, মানুষ কাজে যাইতেছে, এসে পরে আমি অনেককে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে আমার আব্বার কথা বললাম যে বাড়িটা কোন দিকে, বাড়ি আমি চিনতেছি না। আমার দিকে বলতেছে তোমার নাম কি নিজাম নাকি? আমি বললাম আমার চিনতে পারে না ওরা। মানে সবাই তখন আমাকে নিয়ে আলোলে ধুলোলো চিল্লাইতেছে, আরে নিজাম আসছে নিজাম আসছে, সবাই চিল্লি করতেছে। আমার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাও, মা আমার জড়াই ধরে চিৎকার করে কাঁদতেছে, আমার বোনেরা আমার ধরে কাঁদতেছে। মানে একটা বেহাল অবস্থা, বাড়ির সব মানুষ চলে আসছে। আমার জিজ্ঞেস করে কোথায় ছিলি তুই, আমি কিছুই বলতে পারি না। এবং আম্মু যে যে কবিরাজের কাছে গেছে সব কবিরাজই তো বলছে আমাকে নিয়ে গেছে এইটা। আমাকে তখন আম্মু এখান থেকে কবিরাজের বাড়িতে নিয়ে যায়। আমাদের পার্শ্ববর্তী একটা কবিরাজের বাড়ি আছে, ওই কবিরাজের বাড়িতে নিয়ে যায়। সেই কবিরাজ আমাকে আরেকটা কবিরাজের বাড়িতে পাঠায়। ওই কবিরাজের বাড়িতে নিলে পরে তখন ওই কবিরাজ আমাকে ধরে আমাকে হাতে তাবিজ পরায়, গলায় তাবিজ পরায়, কোমরে তাবিজ পরায়। এবং এই তাবিজগুলো পরিয়ে আমার আম্মাকে বলে জোরে নিয়ে যান, কিচ্ছু হবে না, আপনার ছেলেকে আর নিতে পারবে না। এবং আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার আম্মা তখন আমাকে গোসল করায়, খাওয়া দাওয়া করায়। বাট ওই পরি আর আমার সাথে কোনো দেখা করে না, বা ওর সাথে আমার আর কোনো দেখা হয় না। মা শুধু বলে যে তোর পিঠের মধ্যে এগুলো কী লেখা, মানে এগুলো কি তোর পিঠে? আমি আম্মারে বলে আম্মা আমি জানি না এগুলো কী। আমি এগুলো আম্মুর সাথে কথা বলি। এরকম করতে করতে কিছুদিন, মানে প্রায় 1 বছরের মতো কেটে যায়। 8 মাস 1 বছরের মতো কাটে, কিন্তু এই নার্গিস আর আমার কাছে আসে না। নার্গিসের বাবার সাথে তো আমার দেখাই নাই, আমার আর কারোর সাথে কোনো দেখা হলো না। একটা পর্যায়ে আমার পরিবার থেকে আমাকে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। এদিকে ওইদিকে মেয়ে খুঁজতেছে বিয়ে করানোর জন্য, কিন্তু কেউ আমাকে বিয়ে করতে রাজি হয় না। বিয়ে করতে রাজি হয় না কারণ একটাই, যে আমি এই হচ্ছে গিয়ে আপনার এই যে পরি আমার নিয়ে গেছে, আমি পরির সাথে ছিলাম, এইটা ওইটা অনেক কিছু আমাকে বলে। তো বলার জন্য আমার আর নেওয়া যায় না, মানে কেউ আমাকে নেওয়া যায় না। মানে আমার সাথে বিয়ে হয় না, এই আর কি, কেউ বিয়ে করে না। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে আমার থেকেও মোটামুটি অনেক বেশি বয়স, আমার থেকেও মধ্যবয়স্ক একজন মহিলাই ধরা যায়, ওনারা আমার কাছে বিয়ে দেবে। আর আমার এরকম করে কথাবার্তা বলতেছে। তো এখন আমাকে, যেহেতু আমার বিয়ে হয় না, যে কোনো মানুষকে বিয়ে করতে পারলেই আমার হয়, আমি তখন ওই মহিলাকে বিয়ে করার জন্য রাজি হলাম। আম্মু তখন পারিবারিকভাবে লোকজন ডাকে আমাকে তো মহিলার সাথে বিয়ে করাই দিল। আমি নর্মালি তার সাথে থাকতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খাইতেছি, মানে আমার মাঝে আর কোনো সমস্যা নাই। এইরকমভাবে আমার তার সাথে আমি ছিলাম প্রায় আপনার 1-1.5 বছরের মতো। আমার তখন একটা উনি করে আমার একটা পুত্র সন্তান, আমার ছেলে হয়। এবং ছেলেটা হওয়ার পর থেকে ছেলেটা অসুস্থ, মানে অনেক অসুস্থ। মানে ছেলেটা মানে হওয়ার পর থেকে অসুস্থ। এই যে আম্মু বলে যেহেতু আমার পরিতে নিয়ে গেছে, তাহলে মনে হয় আমার ছেলেটার মধ্যে পরির সমস্যা। এই বলে আম্মু তখন একটা বড় কবিরাজের কাছে আমরা তখন ওই কবিরাজের কাছে আমার ছেলেটাকে নিয়ে যায়। কবিরাজ ছেলেটাকে দেখে বলে এটা তো আসলে পরির কোনো সমস্যা না, জিনের সমস্যা না, এটা ডাক্তারি সমস্যা, আপনার ডাক্তারের কাছে নিয়ে যান। পরে আমার আম্মা তখন ওই মানে কবিরাজের সাথে কথায় বলে যে এই ঘটনা, যে আমার ছেলে তো এরকম একটা ঘটনা ঘটাইছে, ওরে পরিতে নিয়ে গেছে। মানে পরির পুরো গল্পটা আমার আম্মা তখন কবিরাজকে বলে। এবং কবিরাজকে পুরো গল্পটা বললে পরে কবিরাজ তখন বিশ্বাস করে না, যে কি বলেন আপনি, আপনার ছেলেকে নিয়ে গেছে এটা ওইটা। পরে আমি বললাম যে হ্যাঁ আমাকে নিয়ে গেছে, আমার কাছে প্রমাণ আছে। তাহলে কি প্রমাণ আছে? আমি তখন আমার ওই পিঠের এই জিনিসটা, মানে যেটা অঙ্কন করে দিছিল, এটা আমি কবিরাজকে দেখাই। কবিরাজ এটা দেখার পরে মানে চমকে উঠে, ও খুব ভয় পেয়ে যায়, মানে চোখগুলো বড় বড় করে ফেলে, করে আমাকে বলতেছে আরে আপনার তো চাঁদ কপাল, কিন্তু আপনি এই ভাগ্য, আপনি কেন চলে আসলেন কেন, আমাকে এটা বলে। আমি বললাম না আমি চলে আসছি, আমার আম্মা আমাকে নিয়ে আসছে। আমার আম্মা বলে আমি এরকম কবিরাজ দিয়ে ধৈর্য এমনি অনেক কষ্ট করে আনাইছি। পরে উনি আমারে বলে যে আপনাকে কিন্তু এই পরিটা অনেক সাহায্য করবে, বা পরিটা কিন্তু আপনার সাথে থাকতে চাইবে, আপনি চাইলে কিন্তু পরিটাকে আপনার কাছে এনে আপনার অনেক উপকারে কাজে লাগবে, এটা আমাকে বলে। তা বলার পরে আমি তখন ওই যে তাবিজ পরা, হাতে তাবিজ, গলায় তাবিজ, সবসময় সব জায়গায় আমার তাবিজ আছে। পরে এটা বলার পর আমি তখন এখানে চলে আসছি, মানে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি আমার ওয়াইফের সাথে আছি, আমার সন্তানের সাথে আছি। আমার সন্তানটা অনেক অসুস্থ, আস্তে আস্তে করে আল্লাহ শেফা দান করতেছে, ভালো হইতেছে। ওই যে কবিরাজ আমাকে বললো ও আমার অনেক উপকার করতো, এটা করতো, এগুলো মনে হওয়ার পরে একদিন আমি ইচ্ছে করে আমার শরীর থেকে তাবিজগুলো খুলে ফেলি। আমার বিয়ের প্রায় 2 বছর পরে আমি আমার শরীরে যেখানে তাবিজ ছিল তাবিজগুলো খুলি ওরা অনেক মিস করে, ওরা অনেক অনুভব করি। একদিন ও স্বপ্নে এসে আমার সাথে দেখা দেয়, এই প্রায় 2 বছর পরে দেখা দিয়ে আমাকে বলে যে কি ব্যাপার, তুমি আমাকে এরকম করে অনুভব করো কেন, আমাকে ডাকো কেন? আমি বললাম নার্গিস আমি না তোমার অনেক মিস করি, তোমার কথা আমার অনেক মনে হয়, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ও বলে না তোমার বউ আছে, সন্তান আছে, তাদেরকে নিয়ে আসো, ভালো থাকো, সমস্যা কি? এমন আমার সন্তানটা অনেক অসুস্থ, বলে ভালো হয়ে যাবে, ডাক্তার দেখো। ওই স্বপ্নে এসে আমার সাথে মাঝে মাঝে কথা বলে। এরকম করতে করতে একদিন আমার মা হঠাৎ করে আমারে বলতেছে যে পরীতে যেহেতু তোর এতই উপকার করছে, এই পরীটাকে দিয়ে তুই মানুষের কোনো উপকার করতে পারিস কিনা দেখ, মানে তুই কোনো তান্ত্রিকের কাজ করার জন্য মা আমাকে বলে, কবিরাজি যেটাকে বলে আর কি।
একদিন আমি ওরে স্বপ্নে বললাম যে নার্গিস, আমি তোমার মাধ্যমে এই কবিরাজিটা করতে চাই, এখন তুমি আমাকে কি বলো, আমি মানুষের উপকার করতে চাই। ও বলে আমি তোমার কাছে কখনো আসবো না, আমি তোমার সামনাসামনি কখনো হব না, আমার সর্দারের নিষেধ তোমার কাছে আমি যাব না, কিন্তু তুমি যদি কবিরাজি করো আমি তোমাকে সাহায্য করব। পরে আমি বলি যে হ্যাঁ, আমি কবিরাজি করতে চাই, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি কবিরাজি করব। বলে আচ্ছা ঠিক আছে, তুমি বলো, তুমি রুগী দেখো। এরকম করে অনেক ধরনের রুগী তখন আমার কাছে আসতে শুরু হয়, বিভিন্ন ধরনের রোগের, ধরেন মানে অনেক ধরনের সমস্যা আর কি, কবিরাজি যে সমস্যাগুলো, এরকম অনেকগুলো সমস্যা নিয়ে মানুষজন আমার কাছে আসে। আমি ওর সাথে কথা বলতে পারি, মানে ডিরেক্টলি ওর সাথে কথা বলি যে উনি যে আসছে ওনার এই সমস্যা, ও আমাকে বলে দেয় যে বনের ভিতরে যাবা, বনে যাবা, এই গাছটা নিবা, এই গাছের ফলটা মানে রসটা খাওয়াবা, এই গাছের পাতাটা খাওয়াবা, এই গাছটা নিবা, শুধু আমাকে গাছের নাম বলে, ও কিন্তু কোনো কিছু দেয় না। আমাকে বলে দেয় যে এইভাবে গেলে এই পাশে এই গাছটা পাবা, ওই গাছে ওই বাসটা পাবা, ওই গাছটা আনবা, গাছের রসটা খাওয়াবা, গাছের শিকড়টা তাবিজের ভিতরে ঢুকে ওনার ঘাড়ে বাইতে দিবা, এটা ওইটা করবা, ভালো হয়ে যাবে। এইরকম করে আজকে প্রায় দীর্ঘ আমি বহু বৎসর ধরে, প্রায় 10 থেকে 15 বৎসরেরও বেশি সময় ধরে আমি এই কবিরাজি শিক্ষা দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক রুগীরা আসে এবং প্রত্যেকটা রুগীর আমি চিকিৎসা করি। আপনাদের কুমিল্লারও অনেক রুগী, ঢাকারও অনেক রুগী আমার কাছে আসে, আমি এদের চিকিৎসা দান করে থাকি। আপন ভাই, আমি আপনাকে আমার পুরোটা গল্প বললাম। এরপরে আমার আরও 2টা কন্যা সন্তান হয়েছে, এখন আমার 2 মেয়ে 1 ছেলে। আমি আমার বউ নিয়ে অনেক ভালো আছি। এই পরই আমাকে এই চিকিৎসার জন্য সাহায্য করে। কিন্তু আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার কাছে এই গল্পটা বলছি সম্ভবত আমি রুগীর জন্য, আমি হয়তো রুগী চাই, মানে আপনি হয়তো আমাকে রুগী দিবেন, এই জন্য আমি আপনাকে বলছি। না ভাই, আমার আসলে রুগীর কোনো প্রয়োজন নেই। আপনার গল্পগুলো আমি মাঝে মাঝে শুনে আমার ভালো লাগে এবং ওখান থেকে আমার জীবনের বাস্তব গল্পটা আমি আপনাকে বললাম। আমার কাছে এত পরিমাণে রুগী যে আমি রুগী দেখার সময় পাই না, আমার নতুন করে কোনো রুগীর প্রয়োজন নাই বা কোনো রুগী আমি চাই না, শুধু আপনাকে এই কথাগুলো বললাম। আপন ভাই, আপনার কাছে অনুরোধ রইব, যদি পারেন আমার গল্পটা আপনি রেকর্ড করবেন বা আমার সাথে একটু কথা বলবেন। দেখেন, অনেকের মাঝে অনেক কিছু ঘটে, অনেকে হয়তো বলে, অনেকে হয়তো বলে না। আমি আমার পরীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে গল্পটা জানাইছি। তো আমার পরী আমার সাথে অলওয়েজে থাকে, আমি মানে ওকে দেখি না, আগের মতো দেখি না, কিন্তু আমি যে কোনো প্রশ্নগুলো আমাকে সরাসরি উত্তর দেয়। আপন ভাই, ভালো থাকবেন। আমি আপনার বাবারও বেশি বয়স হবে আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত খুলনার ভাই নিজামুদ্দিনের জীবনের এই বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। আসলে বাস্তব গল্প বলছি, আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, এই বিশেষ করে ভৌতিক যে গল্পগুলো আমি পাই না, এগুলো আমি কখনোই জাস্টিফাই করি না যে এইটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যে। উনি ওনার পিঠের ছবি আমাকে মোবাইলে পাঠিয়েছে, এই মুহূর্তে আমি দেখলাম। কিন্তু এখন বড় বিষয়টা হচ্ছে এইটা যে যেই ভদ্রলোকের গল্প, উনি অনেক বয়স্ক একজন লোক, তার সাথে আমার কথা হয়েছে, অনেক বয়স্ক উনি, এবং উনি একজন নামকরা কবিরাজও বটে। বিভিন্ন জায়গায় উনি রুগী দেখে এবং তিনার কাছে প্রচুর রুগী যায়, তিনি রুগীর সেবা দান করে। এখন তার মাধ্যমে রুগীরা কতটুকু উপকৃত হয় এটা আমি জানি না, বা আজ পর্যন্ত কোনো রুগী ওখানে গেছে কিনা বা কার কী উপকার হয়েছে এটাও আমি জানি না। ওনার গল্পটা আমার কাছে ভালো লেগেছে এবং এমনি বাস্তবে পরীর সাথে থেকে আসছে এবং আরও কিছু জিনিস উনি আমাকে দেখাইছে যেগুলো আমি আসলে বলতে চাই না এখানে। এই জিনিসগুলো উনি দেখার জন্য এলো পরি ওনাকে এটা দিচ্ছে, বা এখন কি এটা আসলে ওনার, আমি সরি টু সে যে হয়তো নিজাম ভাই মনে করবে যে আপন ভাইয়ের আমি গল্প বললাম, উনি আমাকে সন্দেহ করেন। আমি সন্দেহ করি না ভাই আপনাকে। অনেকেই হয়তো এরকম করে যে এরকমভাবে গল্প বলে হয়তো রুগী নেওয়ার জন্য, যেটা উনি আমাকে শেষে বললো আর কি। তো আমি ওনার ঠিকানা কাউকে দিতে চাই না, বা উনি কতটুকু এটা ওনারই কথা, কিন্তু গল্পটা ভালো লেগেছে জন্য গল্পটা রেকর্ড করলাম। তো আপনাদের গল্প কেমন লেগেছে সেটাও আপনারা বলবেন, এবং আজকের গল্পে নিজাম ভাইয়ের জন্য যদি আপনার কোনো কথা থাকে সেটাও লিখবেন। নিজাম কবিরাজ নামে উনি পরিচিত। তো নিজাম ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে গল্প পাঠানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।